এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ওষুধের প্রভাবে গাঢ় ঘুম হওয়ার কথা ছিল, কিন্তু রৌনকের চোখ থেকে ঘুমও এবার উধাও হয়ে গেছে। ড্রিঙ্কসের পিপাসায় খা খা করে বুকটা। সিগারেট তো এখনো ছাড়তে পারেনি ও। রোজ নিয়ম করে লুকিয়ে তেলুর দোকান থেকে খেয়ে আসে একটা করে। মিজান যা গার্ড লাগিয়েছে বাড়ির লোকদের, ওর পেছনে ওদের রক্তচক্ষুর সামনে দিয়ে বেরোনোই মুশকিল। কিন্তু রৌনক কি কম যায়? মোটা অঙ্কের টাকা দিয়েছে না টিলুকে। সুযোগ বুঝে ঠিক ছেলেটা ওর সিগারেট খাওয়ার ব্যবস্থা করে দেয়। অন্যান্য দিনের চাইতে আজ রৌনকের অস্থিরতা যেন একটু বেশি। দুপুরবেলা উপমাকে নিয়ে বড় বাজে একটা স্বপ্ন দেখে ফেলেছে, অথচ স্বপ্নের শুরুটা কতই না সুন্দর ছিল, ঠিক ওদের সম্পর্কের মতো। স্বপ্নে মেয়েটা ভারী সুন্দর একটা বিয়ের শাড়ি পরে সেজেগুজে এসেছিল ওর সামনে। কত আর হবে, বড়জোর 4 অথবা 5 কদম দূরে দাঁড়িয়েছিল। নয়ন ভরে দেখছিল রৌনক প্রিয়তমার চাঁদপানা মুখটাকে। প্রসাধনে কি চমৎকার রাঙিয়ে উঠেছিল ফুলা ঠোঁট দুটোই, টুকটুকে লাল লিপস্টিক, নাকে নথ, আর চিবুকটা গোলাপি আভার। চিবুকটা তো সবচেয়ে আকর্ষণীয়। রৌনকের ইচ্ছে করছিল তখনই ওকে চাপটে ধরে আদরে আদরে ভরিয়ে দেয়, কিন্তু তারপরও থেমে গেল প্রিয়তমার রিক্ত চোখ দুটোর অনুভূতিহীন দৃষ্টিতে। হঠাৎ মনে হলো এই যে এত প্রসাধনে ওকে রাঙাবার বৃথা চেষ্টা। কই, ওকে তো ঠিক উজ্জ্বল করতে পারেনি। এত কিছুর পরও একটা নিষ্প্রাণ পুতুল হয়ে চুপচাপ যেন দাঁড়িয়ে আছে। এতটা বিষণ্ণ ও এর পূর্বে কখনোই উপমাকে দেখেনি। অনেক প্রশ্ন জমেছিল মনে, কিন্তু কণ্ঠ জুড়ে যে ওর শতাব্দীর নিস্তব্ধতা, চোখের ভাষা তাই শুধাচ্ছিল কি হয়েছে ওর চঞ্চল জলফড়িংটার। ওকে আসলে জানতো না কি হয়েছে, জেনে বুঝে নিজে কত বড় অন্যায়ের ভাগিদার হয়ে গেছে। যে জলফড়িংয়ের উচ্ছলতা নাকি ওকে রোজ নতুন করে বাঁচার নির্যাস দিত, তাকে ও নির্দয়ের মতো তার কাঁটায় আটকে দিতে পারল। একটুখানি আঘাত অনুভব হলো না হৃদয়ে? হলো বৈকি। বুকের নরম মাটিতে মুহুর্মুহ শাবলের আঘাত ইতিমধ্যে ওকে নিস্তেজ করে দিয়েছে। তাই হয়তো চাইলেও অপরপক্ষের যন্ত্রণার ভাগটুকু ওর ভঙ্গুর হৃদয় গ্রহণ করতে পারল না। রৌনক ভারী অবাক হয়ে দেখল ওর চকচকে দ্যুতিময় পুতুলটা হুট করে নিষ্প্রভ হতে শুরু করলো, যেন বড় যন্ত্রণা দিয়ে কেউ ওর প্রাণবায়ুটা ছিনিয়ে নিচ্ছে ওর থেকে। সত্যি ওর ধারণা একবিন্দু ভুল হলো না। পুতুল বউয়ের টুকটুকে লাল লিপস্টিক বর্ণহীন হয়ে ঠোঁটের কষ বেয়ে শোণিত ধারার গ্রুপে গড়িয়ে পড়তে শুরু করলো আকস্মাৎ। প্রাঞ্চল মুখখানি নিমিষে হয়ে উঠল সাদা কাগজের মতো ফ্যাকাশে। অবাক বিস্ময়ে রৌনক এগিয়ে যেতে চাইল উপমার কাছে, কিন্তু ওর থামিয়ে দেয়া হাত রৌনকের পায়ে এক ফোঁটা শক্তি সঞ্চয় করতে দিল না। বিস্ময়া বিভুব রৌনকের চোখের সামনে উপমা ধীরে ধীরে দুর্বল হয়ে লুটিয়ে পড়ল ভূমিজার বুকে। এরপর আর কিছু দেখতে পায়নি রৌনক। ঘুম ভাঙা আতঙ্কে ধর ফুরিয়ে উঠে বসেছিল বিছানায়। মাঘের শীতেও ওর শরীর ঘেমে জবজব করছিল। বুকের বাঁ দিকে টনটনে ব্যথা। কিছুটা সময় ধাতস্থ হওয়ার পর চেষ্টা করেছিল দৃশ্যটা ভোলার। ভুলতে পারেনি। এরপর সাহস করে বিছানার গাটাও এলিয়ে দিতে পারেনি। ভয়ঙ্কর দৃশ্যটা দৈত্য হয়ে ওর গলা চেপে ধরতে আসছিল বারবার। এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করার ফুরসত পায়নি। এতদিন পর আজ রৌনকের বড্ড ইচ্ছে করছে জানতে মেয়েটা কেমন আছে। কাপুরুষের মতো পালিয়ে এসেছে বলে রৌনককে কি ও ঘৃণা করতে শুরু করেছে? ছাদের কার্নিশে হেলান দিয়ে বসে প্যান্টের পকেট থেকে লুকিয়ে রাখা সিগারেট আর দেয়ার শলায় বের করে হাতের মুঠোয় রাখলো রৌনক। অস্থিরতা কমানোর বৃথা চেষ্টা, অথচ ওর শরীরে এখন সিগারেট চাইছে না, চাইছে আত্মতুষ্টি। কথা বলার যে তৃষ্ণা জেগেছে ভিতরে, সে তৃষ্ণা মিটে নেওয়ার তাড়না। অনেকক্ষণ এক মনে বসে রৌনক চেষ্টা করলো নিজের উল্টাপাল্টা চিন্তাকে নিয়ন্ত্রণ করার। বাউন্ডুলেপনা যার রক্তে, তার বুঝি নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও হাতে থাকে না। একসময় তাই সংযমের কাছে হেরে গিয়ে বাধ্য হয়ে তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সে নিজের ঘরে।
কোনো কিছু না ভেবে ড্রয়ার খুলে সেলফোনটা বের করলো। আচারে ওর অস্থির আঙ্গুলের সময় লাগলো না কাঙ্ক্ষিত নম্বর ডায়াল করতে। প্রথম কলটা বেজে বেজে কেটে গেল, কেউ রিসিভ করলো না। তা দেখে ঘড়িতে চোখ বুলিয়ে নিল রৌনক। 11টা বেজে 49। স্বাভাবিক, ভদ্র বাড়ির কেউ এত রাতে অন্যকে কল করে ডিস্টার্ব করবে না। সংকল্প একটু টলে উঠল রৌনকের। তবু সে লাগাতার কল করে গেল। 2-3টে অপরিচিত গলা ভেসে এলে চট করে কাটতে হলো ফোন। বিরতি দিল ওই কলগুলোর পর। কিছুটা সময় কাটিয়ে পুনরায় ডায়াল করলো 1 নম্বর। কাঙ্ক্ষিত মানুষটা রিসিভ করলো যখন, সময়টাকে মাঝরাতি বলা চলে। ঘন ঘন ফুলে ওঠা শ্বাসের শব্দ স্পষ্ট জানান দিল মানুষটার পরিচয়। নিমেষে যেন নির্জীব হয়ে উঠল রৌনক। মনে হলো বড্ড ভুল করে ফেলেছে কলটা করে। সরে আসবে যখন, তখন কোনোভাবেই তাকে আশ্রয় দেওয়া উচিত নয়। একই সাথে প্রাণ ভরা স্বস্তি আর অপরাধ বোধের মিশ্র অনুভূতির বড্ড অস্বস্তিকর। ঘড়ির কাঁটা ডানে সরতে সরতে অচিরেই রৌনক টের পেল উপাসের মানুষটা তখনও ঠিক তারই মতো নিস্তব্ধ। শুধু শ্বাসের তারতম্য আর নাক টানার শব্দ রৌনককে কানে কানে বলে গেল সে কাঁদছে। সমুদ্র ঢেউ অবলম্বনের আশ্রয় তীরে যেমন সমূলে আশ্রয় পড়ে, সেও এই মুহূর্তে অসহায় অবস্থায় বোধহয় একটা অবলম্বন খুঁজছে। অথচ তাদের মধ্যে কতগুলো মাইলের দূরত্ব। প্রিয়তমাকে এমন করে ভেঙে পড়তে দেখে রৌনকের বুকে বড় জ্বালা শুরু হলো। বিছানার চাদর খামছে ধরে ফিসফিসিয়ে স্বাগতোক্তিতে বলল, কেঁদো না উপমা। এই নিকৃষ্ট মানুষটার জন্য এক ফোঁটা অশ্রু ঝরিও না। অনেক কষ্টে শেকল পরিয়ে নিজেকে আটকে রেখেছি। এরপর বোধহয় আর পারবো না, সত্যিই পারবো না। নিজ হাতে গড়া ব্যারিকেড ভাঙা বড় কঠিন। হয়নি বলা কোনো কথা, শুধু হয়েছে অনুভূতি। কান্নার মাঝে প্রিয়তমার একটুখানি স্বর না শুনতে পেলেও গম গমে বজ্র নিনাদ ভেসে এলো ফোনের উপাসে। সহসা সতর্ক হয়ে উঠল রৌনক। কান খাড়া করে স্পষ্ট বোঝার চেষ্টা করলো ও কি ঠিক শুনেছে। অতনু কথা বলছে ফোনের ওই প্রান্তে, কিন্তু ও ছাড়া পেল কি করে? ওর তো জামিন আরো দেরিতে হওয়ার কথা। ফোন কানে ধরে পাজল রৌনক টের পেল না টুট শব্দে ইতিমধ্যেই কল ডিসকানেক্টেড হয়ে গেল। খুব স্বাভাবিকভাবে শৌকত এবং উপমার বের খবর ওর থেকে আড়ালের চেষ্টা করেছে আনিস শেখ। এমনকি পার্টিতেও বিষয়টা প্রচার হয়নি। যৌক্তিক গ্রাহ্য কারণও আছে এর পেছনে। রৌনককে ঘিরে যতগুলো পরিকল্পনা আছে আনিস শেখের, সেগুলো তো তাহলে পূরণ হবে না। উল্টো বিশৃঙ্খলার সৃষ্টি করে নিজাম চৌধুরীর গুড লিস্ট থেকে বেরিয়ে যাবে ছেলেটা। ওর যা মাথা গরমের রোগ। অপরদিকে নিজাম চৌধুরীর প্ল্যান, শৌকত একবার এমপি হয়ে গেলে মেয়েটার সাথে ডিভোর্স করিয়ে দেবে ওর। চৌধুরী বংশ ওরা, একটা বংশ বুনিয়াদী ব্যাপার আছে। এছাড়াও দেশ শাসনে একাংশ ক্ষমতা তাদের হাতে ন্যস্ত। এত উচ্চ বংশের লোক হয়ে নিচু জাতের সাথে সম্পর্ক গড়া খারাপ দেখায়। উপমারা তো তাদের থেকে নিচেই আছে, মধ্যবিত্ত শ্রেণী। এই শ্রেণীর লোকদের নিজামের বড্ড অপছন্দ। সে নাকি আবার সুমন্দি পাতাবে তাদের সাথে। শুধু ব্যবসায়িক স্বার্থে রাজি হতে হয়েছে। বের খবর তাই আড়ালেই থাকবে। সুযোগ বুঝে যেন নিচু জাতগুলোর পিছু ছোটাতে বিশেষ ঝামেলা পোহাতে না হয়। একবার শুধু খুলনায় বন্ধ পড়ে থাকা স্টেট ব্যবসাটা পুরোদমে চালু হোক। ঠিক রাস্তা ক্লিয়ার করে নেবে নিজাম। ভাবনার কিছু নেই। এত কিছুর ভিতর অতনু বেশ উঠছে না, উড়ুক একটুখানি। প্রচলিত কথাটা নিশ্চয়ই ও জেনে থাকবে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আসুক একবার ওর বোন এ বাড়িতে বধূ হয়ে, সংসার করার সব স্বপ্ন। শীতল হাসি ফুটে ওঠে নিজাম চৌধুরীর মুখে। তার বিকৃত মস্তিষ্ক কিছু একটা ভেবে প্রসন্ন হয়। দুটো উদ্ভিন্ন যৌবনাকে অঙ্কুশায়নী রূপে কল্পনা করে তার শরীরে হরমোন সঞ্চালন বড্ড বেড়ে যায়। সুস্থ সবল মানুষের চিন্তার শক্তি এত নিচে নামতে পারে তাকে না দেখলেই বোধহয় আন্দাজ করা যেত না। শেষ পর্যন্ত নিজের আত্মজের হবু স্ত্রীকে নিয়েও সামাজিক আচার অনুষ্ঠান মেনে বিয়ে, অথচ বিয়েটা নাকি লোকচক্ষুর আড়ালে হবে। ছেলেপক্ষের এমন সিদ্ধান্তে রঞ্জু সাহেব একমত হতে পারেননি। বাড়ির একমাত্র আদরের কন্যার বিয়ে, অনুষ্ঠান হবে, হইচই করে লোক খাওয়ানো হবে, আত্মীয় স্বজন আসবে, মেয়ে জামাইকে দোয়া করে যাবে। দেখেই অন্তর জুড়বে রঞ্জু সাহেবের। তা না, পরিবারের বাকি সদস্য অতনু সকলের সাথে বিষয়ে কথা বলতে চেয়েছেন রঞ্জু সাহেব। কিন্তু অতনু যে সকলকে কি বুঝিয়েছে,
কেউই তার কথা বিশেষ আমলে নিল বলে মনে হলো না। বাড়ির কর্তার কথা মূল্যহীন হয়ে যাওয়া নিদারুণ অবক্ষয়। সম্পর্কের সাথে রাজনীতির যোগসূত্র কোথায়? রাজনীতি তো কখনো সম্পর্কের ঊর্ধ্বে যেতে পারে না। আজকাল তবে কর্তা ধর্তাদের হাতে ওর সংজ্ঞাও পাল্টে যাচ্ছে বুঝি। নেহাত শোকতের সাথে কথা বলে তার ভালো লেগেছিল, উপযোগী মনে হয়েছিল উপমার। ছেলেটার কথা শুনে মনে হয়েছিল সত্যিকার অর্থে তাদের মেয়েটাকেও ভালো রাখতে পারবে। নিদান পক্ষে মাস্তানটার চেয়ে ঢের ভালো। ছোট্ট শ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে দারাজের দিকে এগিয়ে গেলেন রঞ্জু সাহেব। তার স্ত্রী নিজের এবং উপমার মায়ের কিছু গহনা যত্নে তুলে রেখেছিলেন উপমার জন্য। কত স্বপ্ন ছিল তার মেয়েটার বিয়ে নিয়ে, অথচ সময়ের আগে কি অদ্ভুতভাবেই না চলে যেতে হলো বেচারিকে। মৃত স্ত্রীর কথা ভাবলে উদাস হয়ে পড়েন রঞ্জু সাহেব। জগৎ সংসারের কোনো কিছুই ঠিকঠাক টানে না তাকে। রোজকার যে জীবন চলে যায় এগুলো নিতান্তই অভ্যাসবশত। যতটুকু হারিয়ে যাওয়ার আগে তুলে দিয়েছেন তিনি স্বামীর হাতে, সেগুলো সম্পূর্ণ করে রঞ্জু সাহেবও তাকে খুঁজতে বেরোবেন। কিন্তু অসীমের পথে সত্যি কি মানুষকে আর খুঁজে পাওয়া যায়? নিভৃতে বালিশে মুখ গুজে ফুপে ফুপে কাঁদছে উপমা। সে নিশ্চিত ফোনের ওপাশে রওনাকে ছিল। কথা না বললে বলুক, কিন্তু উপমার মন বলছে সে ছাড়া অন্য কেউ নয়, হতে পারে না। শেষ পর্যন্ত মানুষটা তবে জানতে পারলো উপমার বিয়ের কথা। এরপরও সে কোনো ব্যবস্থা নেবে না, নাকি সেজন্যই ফোনটা করেছিল? জানতেও তো পারল না উপমা। সেজু ভাইকে তখনই আসতে হয়। কিভাবে উপমাকে ধমকে ঘরে পাঠালো? অভিমান নয়, এবারে ভয়ে উপমার কান্না পাচ্ছে, দূরে দূরে কাঁপছে বুকের ভেতর। সেজু ভাই নিশ্চয় জানে উপমার সম্পর্ক আর অন্য কেউ নয়, বরং রৌনকের সাথে। রেগে মেগে সে মানুষটার কোনো ক্ষতি করে দেবে না তো? পরিবারের লোকগুলোকে এখন আর চিনতে পারে না উপমা। সবারই একটা পাল্টে যাওয়া রূপ, স্বাভাবিক নয়, কেমন যেন হিংস্র ভয়ানক। আশঙ্কায় বুকের ভেতর শূন্য হয়ে এলে রুদ্ধ স্বরে উপমা স্বগতোক্তি করল, আপনি সেফ থাকুন রনক, আমার যা হয় হোক, শুধু আপনার কোনো ক্ষতি না হোক প্লিজ। জানি আমি যাব চলে তোমার অনেক আগে। তারপর সমুদ্র গাহিবে গান বহুদিন, আকাশে আকাশে যাবে চলে, নক্ষত্র অনেক রাত আরো রাত, নক্ষত্র অনেক রাত আরো। 5 পেরিয়ে 6 পা দিতে চলেছে আশিক, অথচ নতুন কিছু হাতে নাগালে পেলে করে নিয়ে মুখে দেওয়ার অভ্যাস তার এখনো যায়নি। ওকে নিয়ে বড্ড দুশ্চিন্তায় থাকে হাসনা। ছেলেটার আচরণ সমবয়সীদের থেকে যেন কিছুটা আলাদা। ওর উপর সাথে পেয়েছে কাছাকাছি বয়সী বিহনকে। গলায় গলায় বন্ধুত্ব করে পাকামি করে বেড়ানোর স্বভাব দুটোর। এই তো আজই কি একটা শুকনো ফুল নিয়ে ঝগড়া শুরু করলো দুটিতে। হাসনা তখন দুপুরের খাবারের আয়োজন করছে। কুটুর কুটুর ঝগড়া ঝাঁটি শুনে না পারতে বেরিয়ে আসতে হলো। যে না বেরিয়েছে এসে দেখে শুকনো একটা ধুতরা ফুল নিয়ে দুটির ঝগড়া। ওদের হাতে ধুতরা দেখে চমকে উঠল হাসনা। তাদের পাড়ায় জঙ্গল তেমন নেই, একটা ডুবা আছে, কিন্তু বাড়ি থেকে দূরে। আশিক মেহন দুজনকে স্কুল ছাড়া বাইরে বেরোতে দেয়া হয় না তেমন। তাহলে বিষাক্ত ফুলের নাগাল পেল কোত্থেকে এরা? তুমুল আতঙ্কে বাড়ি মাথায় তুলে ফেলার জোগাড় করলো হাসনা। বাড়িতে সে সময় কেবল রৌনক উপস্থিত। শরীর খারাপ লাগছিল বলে ছাদে গিয়ে সিগারেট ফুঁকছিল। ভাবের আতঙ্কিত চিৎকার শুনে ভ্রু কুঁচকে সিগারেট ফেলে তরতর করে নিচে নেমে এলো। এসে দেখে বাড়ির বিচ্ছু দুটো অপরাধী ভঙ্গিতে শুকনো মুখে মাথা নিচু করে ভাবের বকা খাচ্ছে। স্বাভাবিক কৌতূহলে ওর কপালে ভাঁজের সৃষ্টি হলো। ড্রয়িং রুমের কাছটায় দাঁড়িয়ে হিমকণ্ঠে বলল, বাচ্চাদের উপর চিৎকার করছো কেন ভাবি? বলা বাহুল্য, বাচ্চা কাচ্চাদের উপর চিৎকার চেঁচামেচি কিংবা বকাঝকা একদমই অপছন্দ এই বাড়ির পুরুষদের। রৌনকের কাছে তো বেশি অপছন্দের। সচরাচর তাই রৌনক বাড়িতে থাকলে শত অন্যায়ও ছেলের উপর রাগ দেখায় না হাসনা। তবে আজকের ঘটনা ভিন্ন। আজকের তার রাগের বহিঃপ্রকাশ শুধুমাত্র দুশ্চিন্তা থেকে। একটা মাত্র ছেলে তার, মানিক রতন। সে ছেলের উপর কোনো আজ না দুঃস্বপ্নের কল্পনা করতে পারবে না হাসনা। তাই তো রৌনকের মেঘমন্দ্র কণ্ঠস্বরও তার মধ্যে আজ কোনো পরিবর্তন আনতে পারল না। ইতিমধ্যে মায়ের চোখ রাঙানির ভয়ে শুকনো ফুলটা মেঝেতে ফেলে দিয়েছে আশিক। সপক্ষে যুক্তি রাখতে পড়ে থাকা ফুলটা করে রৌনককে দেখিয়ে হাসনা বলল, দেখো তোমার ভাই আর বাতিজার কাণ্ড রৌনক, এসব বিষাক্ত ফুল নিয়ে এদের কিসের খেলা?
এক পলক তাকালে শুকনো হলেও ধুতরা চিনতে রনকের সমস্যা হলো না। বিস্ময়ে বিচ্ছু দুটোর দিকে ভ্রু কুচকে তাকালে ওরা একসাথে মাথা নেড়ে বোঝালো এই বিষয়ে পুরোপুরি নির্দোষ তারা। ভাবে দুশ্চিন্তা জায়েজ ভেবে রনক তেমন কিছু বলতে পারল না। সেও বরং মিছে মিছে দুটো কথা শুনিয়ে রাগ করে বাচ্চাদের হাত ধরে টেনে নিয়ে গেল নিজের ঘরের দিকে। কৃত্রিম রাগের অভিনয় ধরতে পারলো হাসনা, কিছু বলল না। আতঙ্কে বুকের ভেতর হৃৎপিণ্ডটা রীতিমতো লাফাচ্ছে তার। কত আর চোখে চোখে রাখবে ছেলেটাকে? একা হাতে এত কিছু সামলানো যায়? ঘরে এসে পায়ে ঠেলে দরজা কিছুটা ভিড়িয়ে দিয়ে বাচ্চাদের নিয়ে বিছানায় উঠে বসলো রনক। এখনো ভয়ে তটস্থ হয়ে আছে ওরা। নিষ্পাপ ভীতু মুখগুলোকে দেখে রনকের বড় মায়া লাগলো। পরিবেশটা তার স্বাভাবিক করতে সস্নেহে দুটিকে দুপায়ে বসিয়ে নিয়ে আদরে কণ্ঠে জানতে চাইলো, কি পাকামি করেছিস দুটিতে? ভাবি এত রেগে গেল কেন? স্নেহার্দ্র কণ্ঠস্বর সফল হলো। বাচ্চারা একে অপরের চোখ চেয়ে সাহস সঞ্চয় করলো যেন। এবার আশিক চাচার গলা জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, ওই ফুলটা আমরা আনিনি চাচু, ওটা তো ফুপির ঘরে ওর পড়ার টেবিল থেকে পেয়েছি। ফুপির ঘরে? ভ্রুজরায় পুনর্বার কুঞ্চন লাগলো রনকের। বিস্মিত হলো সে এই ভেবে, বকুল এই ফুল দিয়ে করবেটা কি? মন মানসিকতা মেয়েটার এমনিতেই ভালো নেই, নিজের সাথে খারাপ কিছু। অজানা আশঙ্কায় কেঁপে উঠল রনক। মুখ ফুটে আরো কিছু জানতে চাইবে এর পূর্বে অপর পাশ থেকে বিহন দমে যাওয়া কণ্ঠে বলে উঠল, না না, টেবিলে নয়, টেবিলের ওপর যে খামটা আছে ওটার ভেতরে ছিল ফুলটা। খেলতে খেলতে আমরা যখন ওর ঘরে গিয়েছি তখন ফুলটার এইটুকু অংশ দেখতে পেয়েছিলাম। তারপর সেটা বের করে নিয়েছিস তাই তো? রনকের প্রশ্নে দুটিতে অপরাধী ভঙ্গিতে মাথা নামিয়ে হ্যাঁ বোধক ইশারা করলো। তা দেখে ফস করে শ্বাস বেরিয়ে এলো রনকের ভেতর থেকে। ওর মনে হলো পুরো বিষয়টা খতিয়ে দেখা দরকার। কোল থেকে ওদের নামিয়ে পকেট থেকে টাকা বের করে দিতে দিতে বলল, আর কখনো এমন করবি না কেমন? পথে কিছু পেলে না ভেবে কুড়িয়ে নেওয়া, না বলে অন্যের জিনিসে হাত দেয়া, এসব কিন্তু ভারী অন্যায় কাজ। আজ না বুঝে যা করতে যাচ্ছিলে তাতে কোনো বিপদ হলে বড়রা যা বলে তা তো ভালোর জন্যই বলে, তাই না? দুই বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিল রনক। সম্মতি সূচক মাথা নাড়লে অল্প হেসে ওদের পুনরায় খেলতে পাঠালো। সব ভুলে ওরা স্বাভাবিক হোক ততক্ষণ রনক বকুলের ঘর সার্চ করে দেখবে অস্বাভাবিক কিছু চোখে পড়ে কিনা। বাড়িতে বিয়ের আয়োজন চলছে জোরে সোরে। হোক না আত্মীয়ের সংখ্যা কম, কিন্তু আপ্যায়নে ত্রুটি রাখা চলবে না। শৌকতের পছন্দ মতো তার মায়ের বিয়ের শাড়িতে উপমাকে বধূ সাজানো হচ্ছে। সাজসজ্জায় বেশি আড়ম্বরতা নেই, যদিও তবু আসমার মনে হচ্ছে শাড়ি গয়না গায়ে জড়ালে মেয়েটাকে রানীর মতো লাগবে। কি চমৎকার সিঁদুর রাঙা বালুচুরি, তার সাথে মানানসই হালকা ডিজাইনের সোনার গয়না। বিগত কয়েকদিনের যত্নে উপমার গায়ের রংটা বেশ খুলেছে, চুলের বাহার তো ছোট্ট থেকে। সব মিলিয়ে মেয়েটা ইন্দ্রসভার কোনো অপসরই হয়ে উঠেছে যেন। রান্নার তদারকি অতনের হাতে বুঝে দিয়ে রসুই ঘর থেকে জামবাটিতে একটুখানি মিষ্টি আর দই তুলে নিয়ে উপমার ঘরের দিকে ছুটলো আসমা। সকালবেলা ভাত রেঁধেছিল বলে মেয়েটা খায়নি। ওকে একটু ক্ষুধা তৃষ্ণাও পায় না। আনন্দি, এই মেয়ে দরজাটা খুলো তো একটু। বন্ধ দরজায় ঠক ঠক শব্দ করলে ওপাশ থেকে ধীর কণ্ঠে ভেসে এলো, খোলা আছে, চলে এসো। ঘরে প্রবেশ করে আসমান দেখলেও পার্লারের মেয়েরা ইতিমধ্যে ওকে সাজিয়ে দিয়েছে প্রায়, শুধু চুলটা সেট করা বাকি। বলা ভালো সেট করতে পারছে না। খোপা বাঁধতে গেলে একবার সেটা বাঁকা হয়ে যাচ্ছে, তো আরেকবার সামনের ছোট ছোট চুলগুলো বেরিয়ে আসছে। বারবার চিরুনি চালাতে আর ক্লিপ আটকাতে অনেক চুল ছিঁড়ে ফেলছে মেয়েগুলো। মাথায় অন্য কারোর হাতে স্পর্শ একদমই সহ্য করতে পারে না উপমা। এটুকুতেই ওর চুলের গোড়ায় ব্যথা লাগে। অথচ আজ দেখো, শখের চুলের বেহাল দশা দেখেও কুলো পেটে রয়েছে। আশেপাশের কোনো কিছুই যেন তার মনটাকে ঠিক স্পর্শ করতে পারছে না। ছোট্ট শ্বাস ফেলে মৃদু হাসে মেয়েগুলোকে খাবার খেতে পাঠিয়ে দৌড় এটে উপমার সামনে গিয়ে বসলো আসমা। মিষ্টি ভেঙে দইয়ের সাথে মিশিয়ে মুখের কাছে ধরলে অন্যদিকে তাকিয়ে সে অস্ফুট স্বরে বলল, ক্ষুধা নেই ভাবি? গতকাল রাতে ভাত নেড়ে চেড়ে রেখে দিলে, আজ সকালেও খেলে না, তবুও ক্ষুধা নেই? তুমি কি ক্ষুধা তৃষ্ণাবিহীন কোনো রোবট হয়ে গেছো?
খানিক ধমকের সাথে কথাটা বলল আসমা। তা শুনে উপমা মুখে হাত দিয়ে হেসে উঠল, শুষ্ক অস্বাভাবিক হাসি। প্রসঙ্গ এড়িয়ে পাল্টা প্রশ্ন করল, বউ সাজে আমাকে কেমন লাগছে বলো তো? একদম পুতুলের মতো, ছোট্ট মিষ্টি একটা পুতুল। জোর করে মুখে খাবার তুলে দিতে দিতে বলল আসমা। ওনার পছন্দ হবে তো? কার? শৌকতের? মিছে অনুভূতি রাঙানো চোখে চোখ রাখলো আসমা। উপমা কিছু বলল না, আসলেও বলতে পারবে না। সমস্ত সত্তা চিৎকার করে এই মুহূর্তে যাকে নিজের পাশে কামনা করছে তার নাম পরিস্থিতির কাছে অনাহুত। অবশ্য সে ছাড়া অন্য কারোর সামনে নিজেকে এমন বধূবেশে উপমা উপস্থাপনও করবে না। শেষ চিঠিতে তো বলেছে ও রনককে, 3 কবুলে শৌকতের নামে যদি ওকে রেজিস্ট্রি পেপারে সাইন করতে হয় তাহলে এই বাড়ি থেকে বিয়ের গাড়ি নয় বরং শবযাত্রা বের হবে। উপমা কখনো নিজের কথার খেলাপ করে না, আজও করবে না। তাই তো এতদিন যাবৎ লুকিয়ে চুরে সতর্কতার সাথে নিজের অন্তিম যাত্রার ব্যবস্থা করেছে সে। কৃতজ্ঞতায় কিছুটা ধন্যবাদ জান্নাতিরও প্রাপ্য। যদিও সে যদি পাশের এলাকায় জসিম কাকার গল্প না করত সেদিন, তাহলে আত্মহননের এত সহজ সাধ্য উপায় পেত কে করে উপমা? ধুতুরা সংগ্রহ করতে অবশ্য ঝক্কি পোহাতে হয়েছে খানিক। আশেপাশে তো পাচ্ছিলই না কোনো মতে। ভাগ্যিস কলেজের পুকুর পাড়ের দিকটায় কিছু গজিয়েছিল গাছ, সেখান থেকে তুলে এনে রস করে শিশিতে ভরে সংগ্রহ করেছে বেচারা জসিম কাকা। বাঁচার তাগিদে বাসক পাতা ভেবে ধুতুরা খেয়ে সে মরল, অথচ জানতেও পারল না তার মৃত্যু আরেকজনকে কতটা সাহায্য করে গেল। বললে না তো কার পছন্দ হবে কিনা জানতে চাইলে? আসমার ডাকে সম্বিত ফিরল উপমার। মুচকি হেসে সে বলল, ওই তো আমার হবু বরের। কেন এই বিয়েতে রাজি হলে আনন্দী? তুমি তো এক বিন্দু খুশি নও বিয়েটাতে। কে বলেছে খুশি নই? আমি তো খুব খুশি ভাবি। কত বড় পরিবার, ভালো চাকরি করা স্বামী, এছাড়া ডক্টর শওকতের মন মানসিকতাও কত ভালো। কথা বলেই বুঝেছি। সকালের চোখে ধুলো দিতে পারলেও আমার চোখে ধুলো দিতে পারবে না তুমি। তোমায় মিছিমিছি খুশি হওয়ার, স্বাভাবিক থাকার অভিনয়টা আমি ধরতে পারছি। তুমি আমায় কি বলতে বলছো ভাবি? কিছু সময়ের মৌনতার পর অপ্রকৃত তস্থের মতো আওড়ালো উপমা। শুনে জামবাতি নামিয়ে রেখে উপমার হাতে হাত রেখে আসমা বলল, যার সাথে তুমি সুখে থাকবে তার হাত ধরে চলে যাও আনন্দী। বিশ্বাস করো, রাজনীতির এই গোলক ধাঁধা তোমাকে জীবন ভরের কান্না উপহার দেবে, শুধু সুখ নয়। সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলো, আমি নিজে তোমায় ব্যবস্থা করে দেব। তবুও অভিশপ্ত জীবন থেকে পালিয়ে যাও, বাঁচার মতো করে বাঁচো আনন্দী, প্লিজ। ভাবির আর্দ্র কণ্ঠস্বর উপমার মধ্যে কোনো পরিবর্তন আনতে পারল কি কে জানে। হাত সরিয়ে নিয়ে উঠে গুটিসুটি পায়ে জানালার ধারে দাঁড়িয়ে ক্ষীণ স্বরে সে কেবল বলল, বিপদ হতে পারে জেনেও আমার জন্য তুমি এত রিস্ক নিতে চাচ্ছ ভাবি। জেনেই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে, কিন্তু আমি তেমন কিছু করব না। বললে না অভিশপ্ত জীবন, ওপরে যিনি বসে আছেন তিনি যদি আমার ভাগ্য ওই রকমই ভবিষ্যৎ লিখে রাখেন তাহলে খুশি খুশি তার সে উপহারকে আমি মাথা পেতে গ্রহণ করব। এটাই তোমার শেষ সিদ্ধান্ত? এ পর্যায়ে আর উত্তর দিতে ইচ্ছে করলো না উপমার। আর একটু নরম হয়ে গেলে সে হয়তো তার পরিকল্পনার সবটা বলে দেবে অবচেতনে, কিন্তু সেটা করা অনুচিত। রনকের প্রতি অভিমান তাকে পাথর বানিয়ে দিয়েছে। কোনোভাবে সে আর দুর্বল হবে না, একমাত্র রৌনক এলেই তার অভিমান ভাঙবে, অন্যথা নয়। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও অপর প্রান্তে থেকে যখন কোনো উত্তর আসতে দেখল না আসমা, তখন হাল ছেড়ে উঠে পড়ল বিছানা থেকে। সযত্নে মাথার চুলগুলো বেঁধে দিয়ে শুধু এতটুকু বলল, অন্তিম মুহূর্ত অবধি আমি অপেক্ষা করব তোমার মতো পাল্টে যাওয়ার। এতটুকুই কামনা থাকবে। শেষ সময়ে এসেও যদি মনে করো আমার সাহায্য সত্যিই তোমার প্রয়োজন, সংকোচ করবে না। জেনে রাখবে আমার দরজা তোমার জন্য সবসময় খোলা। বোনের ঘরে পা দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত রৌনক কল্পনা করেনি এ ঘরে এসে এমন বিস্ময়কর জিনিস তার হাতে পড়তে পারে। যে থুতুরাকে সে তার বোনের প্রাণহরণকারী অস্ত্র ভেবেছিল, সে আদতে বোনের নয়, বরং তার প্রিয়তমার প্রাণ নাশক হতে চলেছে। এমন ভাবনাও তার কাছে অকল্পনীয়। ঘরে ঢুকে মিহানের কথা মতো খামটা অনাদরে পড়ে থাকতে দেখল রৌনক।
পড়ার টেবিলের উপরেই এক পলক চোখ বুলিয়ে তার সর্বাঙ্গ অজানায় আশঙ্কায় রীতিমতো কেঁপে উঠল। এমন খাম কিছুতেই তার বোনের জন্য আসতে পারে না। এটা তো তার প্রিয়তমার নিজের হাতে বানানো একটা অনন্য শিল্প। আজ অব্দি রৌনককে উপমা যতগুলো চিঠি দিয়েছে সবগুলো খাম সে নিজ হাতে ভারী যত্ন নিয়েই বানিয়েছে, যেন অন্য সবার থেকে তার ভালোবাসার স্মৃতিচিহ্নকে সহজে আলাদা করা যায়। রৌনক ওর এমন সব পাগলামিতে অভ্যস্ত, কিন্তু বকুলের সাথে ওর নিবিড় সম্পর্ক হবে বলে রৌনকের মনে হয় না। উপমা আর বকুল একে অপরকে কোনোদিন সামনাসামনি দেখেনি। হ্যাঁ, উপমার কাছে বকুলের অনেক গল্প করেছে রৌনক, কিন্তু দেখা করায়নি কভু। তবে আজ উপমার চিঠি বকুলের কাছে এলো কিভাবে? প্রশ্ন ভারী মস্তিষ্ক ফেটে পড়তে চাইলেও নিজেকে সামনে ধীরগতিতে খাম খুলে চিঠি বের করলো রৌনক। কদিন এই ধুলো জমে একটু ময়লা হয়ে গেছে কাগজ, আর জায়গায় জায়গায় কোনো কারণে কলমের কালি লেপটে গেছে। তবু ভেতরের লেখাগুলো কি ভীষণ স্পষ্ট রৌনকের সামনে। একটুখানি সংকোচ, একটুখানি যন্ত্রণা আর অজস্র তুষ্টি নিয়ে রৌনক বিলম্ব না করে চিঠিটা পড়তে শুরু করলো। অন্যদিনের মতো প্রেমময় কোনো সম্বোধন নয়, বরং আজকের চিঠিতে ভারী অভিমান নিয়ে লেখা। রৌনক, আজ পর্যন্ত বহুবার না বলে কয়ে হারিয়ে গিয়ে আমায় কষ্ট দিয়েছেন আপনি। আমি মেনে নিয়েছি, কিন্তু কিচ্ছু বলিনি, কারণ প্রতিবার বিশ্বাস ছিল আমাদের ভালোবাসা আপনাকে বারবার আমার কাছে ফিরিয়ে আনতে সক্ষম। তাই তো ভীষণ আগ্রহ নিয়ে প্রত্যেকবার অপেক্ষা করেছি আপনার জন্য। অপেক্ষাগুলিতে কতখানি কষ্ট হয়েছে কখনো মুখ ফুটে প্রকাশ করিনি। ভেবেছি ফিরলেন তো যন্ত্রণার কথা বলে মুহূর্তগুলোকে তিক্ত করব না। এখন মনে হচ্ছে নিজের ওই সত্তাকে আড়াল করাই বুঝি আমার কাল হলো। আজ আবারও না জানিয়ে হারিয়ে গেলেন। আমি ভাবলাম ফিরবেন বোধহয় প্রতিবারের মতো হুট করে, কিন্তু একটা সময় পেরিয়ে গেল, আপনার দেখা নেই। অপেক্ষার সংজ্ঞা পাল্টে মৃত্যু যন্ত্রণার রূপ নিয়েছে আমার কাছে। তবে কি আমার ভালোবাসায় হাত থেকে গেছে, নাকি আপনি পালাতে চাইছেন আমার থেকে? আগামী সপ্তাহে মঙ্গলবার এমপি নিজাম চৌধুরীর একমাত্র ছেলে শওকত চৌধুরীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি জানি এই খবর আপনাকে কেউ দেয়নি। দিলে আমায় স্বেচ্ছা মৃত্যু বরণ থেকে নিশ্চিত আটকাতেন। বিশ্বাস করুন রৌনক, এই যে এত আয়োজন, হইচই, আনন্দ, এগুলো আমার হৃদয় এক একটা ছুরিকাঘাত ছাড়া আর কিচ্ছু না। শেষবার নিজের ভালোবাসার ওপর ভরসা করতে বড় ইচ্ছেও করছে। আপনার হাতে 5 দিন সময় রইল, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার যদি ডক্টর শওকতের নামে 3 কবুল পড়ে আমায় রেজিস্ট্রি পেপারে সাইন করতে হয়, তাহলে এই বাড়ি থেকে বিয়ের গাড়ি নয় বরং শবযাত্রা বেরোবে। ইতি সম্বোধন লেখার দায়টুকু আপনার। এতটুকুতে চিঠি শেষ। পড়ার শেষে কাগজটা ঘুরে ফিরে দেখতে গিয়ে রৌনকের নজর কাড়ল কাগজের একপাশে ফুলের পাপড়ির ছাপ। মেয়েটা রীতিমতো তাকে সুসাইড নোট পাঠিয়েছে। কি সাংঘাতিক না! সে দূরে সরতে চাইলেও ডাকু সর্দারনি তাকে কিছুতেই দূরে সরে যেতে দেবে না। সরাসরি হুমকির পর রৌনকেরও সাহস নেই তাকে অগ্রাহ্য করে। বুকে জমা হওয়া দীর্ঘশ্বাসটুকু চেপে রেখে দেয়াল ঘড়িতে সময় দেখে নিল রৌনক। ঘড়ির ঠিক নিচে ক্যালেন্ডার ঝুলানো, বড় অক্ষরে জলজল করছে আজ 12 নভেম্বর, মঙ্গলবার। তার মানে উপমা আর শওকতের বিয়ে আজই। তারিখ এবং বার দেখে রৌনকের মাথায় দ্বিতীয় দফা বজ্রবাতি ঝলকে উঠল। সময় নষ্ট না করে চিঠিটা খামে ভরে বুক পকেটে রাখতে রাখতে রৌনক নিজের ঘরের দিকে পা বাড়ালো হুন্ডার চাবি নেবে বলে। বকুলের ঘর থেকে ওর তাড়াহুড়োয় বের হওয়া নজর কাড়ল হাসনার। কৌতূহলে সে রশির ঘর থেকে বেরিয়ে এসে রৌনককে প্রশ্ন করলো, কি হয়েছে রনো, তোমার এমন চিন্তিত লাগতেছে কেন? প্রশ্নটা কানে গেল রৌনকের, কিন্তু উত্তর দেওয়ার মতো সময় তার হাতে ছিল না। ঝড়ের বেগে চাবি হাতে বেরিয়ে যেতে যেতে সে অস্ফুট স্বরে কেবল আওড়ালো, এসে বলবো ভাবি। হাসনা বোধ হয় আরো কিছু বলতো, কিন্তু রৌনকই তাকে সে সুযোগ দিল না। সবসময় ওর গমন পথে তাকে থাকতে থাকতে হাসনার মনে হলো এক্ষুনি এই মুহূর্তে তার মিজানকে কল করতে হবে।
অপ্রত্যাশিত ম্যাজিকটা হলো সন্ধে নামার পূর্ব মুহূর্তে। উপমার মন থেকে তখন রৌনকের ফেরার সমস্ত আশা একটু একটু করে মুছে যেতে শুরু করেছে। সদর দরজায়ও বরের গাড়ির উপস্থিতিতে চাপা হইচই চলছে। শেষবারের মতো নিজের বাল্যকাল থেকে অবধি জীবনের অসংখ্য হাসি কান্নার স্মৃতিতে লিপ্টে থাকা শান্তির নীরটাকে দুচোখ ভরে দেখে নিচ্ছে উপমা। খানিক বাদেই তো মুঠোবন্দি গড়লটা এই সৌভাগ্য তার থেকে চিরকালের তরে কেড়ে নিতে চলেছে। শেষবেলা তাই ভালো স্মৃতিগুলোকে পুঁজি করে নিজের সাথে নিয়ে যাওয়ার বৃথা চেষ্টা। যদিও পৃথিবীর বিপরীত সীমান্তে প্রাণবায়ু ছাড়া অন্য কিছুর স্থান নেই, তবু অল্প সময়ে ছাদ, শখের বারান্দা, নিজের ঘর, আসবাব সব ছুঁয়ে দেখে সবশেষে গটি গটি পায়ে উপমা গিয়ে দাঁড়ালো জানালার ধারে। গড়াদের উপর হাত রেখে বাড়িটায় চোখ বুলাতেই তার ভেতর ভেঙে চড়ে নোনা অশ্রুর জলোচ্ছ্বাস শুরু হলো। ওই তো বাইরেটায় দেয়ালের অপর পাশে নিষ্ঠুর লোকটা এসে দাঁড়িয়ে থাকতো। কখনো ফোন কানে অপলক তার দিকে তাকিয়ে থাকতো, কখনো বা ইশারায় কথা চলতো, নতুবা চিঠি আদান প্রদান করতো। এই এতগুলো ভালোবাসার স্মৃতির সবটা ভুলে যেতে পারলো সে এত সহজে? উপমা কেন তবে ভুলতে পারলো না? মৃত্যু যন্ত্রণা কাকে বলে? এই যে বুকের ভেতর দগ্ধ হবার মতো টনটনে ব্যথা, একে কি মৃত্যু যন্ত্রণা বলা যেতে পারে না? নিঃশব্দে বিষাদ বিসর্জন দিতে দিতে হাঁটু মুড়ে নিচে বসে পড়ল উপমা। অবশেষে সে বোধ হয় প্রস্তুত হয়েছে মায়াময় পৃথিবীর সমস্ত মায়া দূরে ঠেলে ওপারের জগৎটাকে আপন করে নিতে। কিন্তু ওই জগৎ কি এখন উপমাকে স্বাগত জানাতে রাজি? না বোধ হয়। তাই তো গরল পানের ঠিক পূর্ব মুহূর্তে উপমার সর্বাঙ্গে ঝঙ্কার তুলে আকস্মাৎ কর্ণদয়ে গুঞ্জরানো করে উঠল চিরপরিচিত জলপাইরঙ্গা হুন্ডার আওয়াজ। জল সিক্ত ঝাপসা চোখে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে অবিশ্বাসে উপমা পুনর্বার বাইরে তাকিয়ে দেখার চেষ্টা করলো। সে সত্যি হুন্ডার আওয়াজ শুনেছে নাকি ভ্রম? সে কি ভ্রম তো নয়। ওই তো পেছনের গেটে ঠিক হুন্ডা স্ট্যান্ড করে রাখা। কিন্তু মানুষটা কোথায়? সেজু ভাই চারিদিকে যেভাবে অস্ত্রধারী অনুচরের পাহারা বসিয়েছে, তাদের ডিঙ্গিয়ে সে উপমা অব্দি এসে পৌঁছবে কি করে? দুর্ভাবনা সুদূর প্রসারী হলো না উপমার। এর পূর্বে চমকে উঠতে হলো খুব কাছ থেকে অনেকাঙ্ক্ষিত মানুষটার চিরচেনা সম্বোধনে। বিস্ময়া বিভূত উপমা চোখ বড় বড় করে ঘাড় ফেরালে দেখতে পেল, এই তো তার থেকে কয়েক হাত দূরেই দাঁড়িয়ে আছে তার স্বপ্নপুরুষ। এত দ্রুত সবকিছু ঘটে চলেছে, এই সময়ের মধ্যে কিভাবে কি হচ্ছে চিন্তা করার অবকাশটুকু যেন পাচ্ছে না তার মস্তিষ্ক কোনোভাবেই। নিজেকে হঠাৎ কেমন ভারশূন্য মনে হতে লাগলো উপমার নিজের কাছে। ওদিকে এতদিনের অপেক্ষার পর শেষ পর্যন্ত প্রিয়তমাকে ঠিক স্বপ্নের মতো করে বধূ বেশে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে সামলানো বড় কঠিন হয়ে গেল রৌনকের কাছে। স্বল্প দূরত্বটুকু মিটিয়ে নেয়ার বাসনায় তাই ডানে বামে কোনো দিকে না তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে রীতিমতো জাপটে নিল অভিমানিনী প্রিয়তমাকে বুকের গভীর। অবশেষে শান্তি। কত অপেক্ষা ছিল তার পুতুলটাকে বইয়ের সাজে দেখার। সৃষ্টিকর্তা এত দ্রুত তার ইচ্ছে পূরণ করবেন, কই ওরকম কোনো ভাবনা দুঃসাহস দুঃস্বপ্নেও তো সে দেখতে পারেনি। বিস্ময়া বিভূত উপমা এতক্ষণ পর স্পর্শের সম্বিত ফিরে পেলে চেষ্টা করলো সবেগে বাহু বন্ধন ছাড়িয়ে সরে যাওয়ার। কিন্তু সিংহ পুরুষের পেশি শক্তির কাছে চড়ুই ছানা জিতবে কি করে? বজ্রবন্ধনে আটকে বরং অনুরাগটুকু ভাষায় প্রকাশ করার অবকাশ তাকে দিল না রৌনক। আর পূর্বে তার প্যালব রাঙা ঠোঁট দুটো হারিয়ে গেল এক নির্দয়ের গহন চুমুর ভাষায়। হারিয়ে ফেলার ভয়ে তটস্থ দুজোড়া চোখের নোনা অশ্রু শেষ অবধি এক মোহনায় মিলিত হয়ে জমা হতে লাগলো গিরিখাত সদৃশ উপমার চিবুকের ভাঁজে। তারপর কি হতে চলেছে দুর্ভাবনাটুকু তোলা থাকুক না হয় চিঠির পরের পাতায়। বেলা শেষে মুহূর্তটুকু রাঙিয়ে উঠুক কেবল ভালোবাসায়। দরজায় নাকের শব্দে নিজেদের অলিক জগৎ থেকে ছিটকে বাস্তবতায় পা রাখলো দুজনে। ঘরের বাইরে মামির কণ্ঠস্বর শুনে উপমার আত্মা উড়ে গেল। রৌনকের শার্টের কলার খামছে ধরে কান্না রুদ্ধ হয়ে আসা কণ্ঠে হিসিয়ে বলল, কেন এসেছেন এখানে? সার্কাস তো বানিয়েই দিয়েছেন আমার জীবনটাকে, এখন নতুন করে আর কি তামাশা দেখতে এসেছেন? আস্তে আস্তে কথা বলো শোনা, বাইরে তোমার পরিবারের লোক দাঁড়িয়ে।
এতক্ষণে খেয়াল হলো? লুকিয়ে আসার আগে ভাবেননি এসব? রৌনকের মনে হলো একবার বলে লুকিয়ে নয়, সে সদর দরজা দিয়ে বীর দর পেয়ে হবু শ্বশুর বাড়িতে পা রেখেছে, কিন্তু ডাকু মেয়েটা যেভাবে রেগে রয়েছে ওকে শান্ত করা প্রয়োজন আগে। এছাড়াও যে বিপদের মুখে ওরা পড়েছে, অনতি বিলম্বে তা থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করতে হবে। উপায় যদিও একটাই, পালিয়ে যাওয়া, কিন্তু উপমা যেতে রাজি হবে কিনা বুঝতে পারছে না রৌনক। কি হলো, উত্তর দিচ্ছে না কেন? দুহাতে কলার চেপে রৌনককে ঝাঁকে দেয় উপমা। রাগে চোটে দিক বেদিক হারা হয়ে গেছে মেয়েটা। দরজার উপর জোর করা ঘাত কিছুই তার কানে ঢুকছে না। ওদিকে দুশ্চিন্তায় শিল্পীর গলা চড়ে গেছে। বিয়েতে তো রাজি ছিল না এই মেয়ে, অন্তিম মুহূর্তে উল্টা পাল্টা কোনো কাজ করে ফেললে মান সম্মান আর আস্তর থাকবে না। আতঙ্কে জমে গিয়ে দরজার উপাসে রীতিমতো ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে শিল্পী। তা শুনে এপাশে দুজনের কর্ণদ্বয়ে তালা লেগে যাওয়ার জোগাড়। না পেরে রৌনকই উদ্বেগী হয়ে হাত ছাড়িয়ে দেয় উপমার নিজের কলার থেকে। এরপর হাত টেনে নিয়ে দরজার সামনে দাঁড় করিয়ে জিমুত মন্ত্র গলায় বলে, আর কোনো কথা নয়, এক্ষুনি দরজা খুলবে তুমি। উপমাকে এরপর বাক্য ব্যয়ের সুযোগ না দিয়ে একা একাই ওর বাথরুমের দিকে চলে যায় গা ঢাকা দিতে। পিছু ঘুরে রৌনকের অবস্থান দেখে নিয়ে দু চোখের অথৈ সাগর কিছুটা সামলে স্বাভাবিক হতে হতে শেষ পর্যন্ত দরজা ছিটকিনি নামিয়ে দেয় উপমা। অল্প শব্দে হুড়মুড়ে ভেতরে ঢুকে মামি, আসমা ভাবি এবং ছোট্ট অভ্র। রাগে গজগজ করতে করতে উপমার বাহু চেপে ধরে হিসিয়ে শিল্পী বলে, এই মেয়ে, কি অঘটন ঘটাতে যাচ্ছিলি বলতো? দরজা খুলতে এত সময় লাগে কেন? আর এ কি চেহারার ছিঁড়ি, মেকআপ লিপটে ভূতের মতো বসে আছিস? বাইরে যে বরপক্ষ এসে উপস্থিত হয়েছে সে খেয়াল আছে? বলা বাহুল্য, মামির আকস্মাত আক্রমণে বেশ ঘাবড়ে গেছে উপমা। হাতের যেখানটায় মামি চেপে ধরে রেখেছে ব্যথায় মনে হচ্ছে ছিঁড়ে যাবে জায়গাটা। এমনিতে শীতকাল, তার উপর গায়ে কোনো সোয়েটার নেই, ঠান্ডায় সর্বাঙ্গ বরফ মতো হয়ে আছে। এর মধ্যে আবার মামির হাতের চাপ। ব্যথা সহ্য করতে না পেরে জোর করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে উপমা। ওদিকে তার দেখা দেখি অভ্র এবং আসমাও শিল্পীকে টেনে সরানোর চেষ্টা করছে উপমার থেকে। শিল্পী যদিও তাতে এক বিন্দু নড়ে না, আসলে ভয় চেপে গেছে তার মন। ছেলেকে দ্বিতীয়বার কারাগার নামক জাহান্নামে পাঠানোর সাহস এক ফুটা নেই ভেতরে। সে নিশ্চিত কোনো কারণে ভুলে যদি এই বিয়েটাতে বিঘ্ন ঘটে, তাহলে নিজাম চৌধুরীর রোষের আগুন থেকে তাদের পরিবারকে কেউ বাঁচাতে পারবে না, স্বয়ং অতনু না। তাই তো বিয়ের পাকা কথা হবার পর থেকে উপমাকে চোখে চোখে রাখছে সে। যদিও সন্দেহজনক কিছু চোখে পড়েনি, তবু সাবধানতার মার নেই। পা থেকে মাথা পর্যন্ত তৃষ্ণায় দৃষ্টি বুলিয়ে তেতু মুখে শিল্পী ভাবে মেয়েটা হচ্ছে একদম ওর মায়ের মতো কুটবুদ্ধি সম্পূর্ণ, পেটে পেটে শয়তানি। ওর মা যেমন বিয়ের আগে প্রেমিকের সাথে ভেগে গিয়ে ভাইয়ের নাক কাটিয়েছিল সমাজের সামনে, উপমাও তেমন মায়ের পথ অনুসরণ করবে না তার কি গ্যারান্টি? তবু ভালো উপমার মায়ের প্রেমিকটা বেঈমান ছিল, তাই তো শেষ মুহূর্তে ঠকে গিয়ে হলেও ওকে ফিরে আসতে হয়েছিল এই নিরে। তারপর কত কিছু করে বিয়ে হলো, বাচ্চা হলো, সংসারে মানিয়ে নিতে পারেনি সেটা ভিন্ন কথা। শিল্পী বিশ্বাস করে বাবা মাকে ধোঁকা দেওয়ার উচিত পরিণাম পেয়েছে ওর সন্তান বলেই উপমাকে হয়তো মন থেকে কভু মেনে নিতে পারেনি শিল্পী। কখনো সখনো স্নেহ দেখালেও সেটা আবেগের বশবর্তী হয়ে, নইলে এই মেয়ের উপর তো একদম ওর মায়ের ছায়া। কেউ না বুঝলেও শিল্পী ঠিক বুঝে। সময় বয়ে যাচ্ছে উপলব্ধি করে হুমকি ধামকি আর টানা হাসরার পর একসময় শিল্পী নিজে থেকে ছেড়ে দিল উপমার হাত। অনেক প্রশ্নের সম্মুখীন হতে হলো অবশ্য উপমাকে, কিন্তু একটা যথাযথ জবাব না দিয়ে শক্ত গলায় সে শুধু এতটুকু বলল, বাথরুমে গিয়েছিলাম বলে দরজা খুলতে দেরি হয়েছে। তার কথা যে উপস্থিত কেউ বিশ্বাস করেনি তা তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে। তাই আসমাকে কড়া গলায় শিল্পী নির্দেশ দিল দ্রুত উপমার এলোমেলো হুলিয়া পাল্টে ঠিকঠাক ভাবে সাজিয়ে যেন নিচে নিয়ে আসে। কাজে এলে বিয়ের কার্যক্রম শুরু হবে। ভাবের সাথে ঘরে ছোট অভ্র থাকতে চাইছিল। বিয়ে জিনিসটার গুরু অর্থ ঠিকভাবে না ধরতে পারলেও এতটুকু সে বুঝতে পারছে প্রিয় আনন্দীবু তাদের থেকে দূরে চলে যাচ্ছে, অনেক দূরে, ভিন্ন একটা পরিবারে, যেখানে চাইলেও আগের মতো করে বুবুকে পাওয়া হবে না অভ্রর। গান শুনে পিকনিক খেয়ে আনন্দের সময় পার করা হবে না। বড্ড মন খারাপ লাগছে অভ্রর।
তাই তো আজকের দিনটা মন ভরে বুবুর সাথে সময় কাটাতে চাইছে অভ্র, কিন্তু সে চাইলেই মা দেবে কেন? যখনই বলল বুবুকে শাস্তে দেখতে চায়, তখনই মা ধুমকে হেসড়ে তাকে ঘর থেকে টেনে নিয়ে গেল। মামির নির্দয়তার বিপরীতে অশ্রু জল ভাইটার করুণ মুখ উপমার অন্তরে মায়ার কালিতে অঙ্কিত হয়ে গেল। হয়তো আর কিছুক্ষণ, তারপরে ভাইটাও তার থেকে দুজন দূরের কেউ হয়ে যাবে। ভাবতেই অন্তঃস্থল থেকে হতাশার শ্বাস নেমে এলো উপমার। এদিকে শিল্পী বেরিয়ে যেতে সশব্দে দরজা আটকে উপমাকে টেনে নিয়ে বিছানায় বসালো আসমা। আশেপাশে তাকে ক্ষীণ গলায় ডাকলো, রনক, বেরিয়ে আসুন। ভাবের মুখে রনকের নাম শুনে সহসা চমকে উঠল উপমা। সবিস্ময়ে উঠে দাঁড়িয়ে তুতলাতে বলল, ভাবি তুমি? তোমাদের হাতে সময় বেশি নেই উপমা। আসন্ন ঝড়ের কবল থেকে বাঁচতে হলে এক্ষুনি এই মুহূর্তে নিরাপদ দূরত্বে পালিয়ে যেতে হবে তোমাদের। কিন্তু উপমা কি পালাতে রাজি হবে? পেছন থেকে ধীর পায়ে এগিয়ে আসতে আসতে সব প্রশ্নে উপমার দিকে চাইল রৌনক। উপমান বিস্ময়কর চাহনি এবারে তরল হলো। সিক্ত দৃষ্টিতে সে একবার ভাবের পানে আরেকবার রৌনকের পানে তাকালো, কিন্তু কণ্ঠ চিরে একটা শব্দ বের করতে পারল না। অস্থির চিত্তে উত্তরটা ওর হয়ে অবশ্য আসমায় দিয়ে দিল তরি। উপমার হাত টেনে রৌনকের হাতের সাথে মিলিয়ে দিয়ে বলল, অবশ্যই যাবে, অবশ্যই। এছাড়া তো কোনো পথ খোলা নেই ওর সামনে। বাঁচতে হলে পালাতে হবেই, নইলে ওর হাতে পড়ে গেলে। আশঙ্কায় কেঁপে উঠে চুপ করে গেল আসমা। রৌনক এবং উপমান দুজনেই বুঝতে পারলো ও বলতে এখানে অতনুকে বুঝাচ্ছে আসমা। তাদের মধ্যেও কি আসমার শঙ্কা কিছুটা সঞ্চারিত হলো? হাতের বন্ধন আপনা থেকে দৃঢ় হয়ে গেল দুজনের। আপনি ওকে নিয়ে অনেক দূরে চলে যান ভাই, আমি পথ দেখিয়ে দিচ্ছি। রৌনক আসমা দুজনেই দুদিক থেকে তৈরি, অথচ তাদের মধ্যে বাদ সেধে উঠল উপমা। রৌনকের কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে গ্রস্থের মতো অসহিংস গলায় স্বগতোক্তি করে উঠল, আমি পালাবো না ভাবি, এতে মামার বড্ড অসম্মান হবে। এত বড় বিশ্বাসঘাতকতা কেউ মেনে নিতে পারবে না। কোনোদিন আমি ক্ষমা পাবো না ভাবি। না না না, আমি পালাতে পারবো না। পাগলের মতো কথা বলো না উপমা। এখন সময় আবেগে ভেসে যাওয়ার নয়, মনের চাইতে বেশি মস্তিষ্ককে প্রাধান্য দাও। চৌধুরী পরিবারের ইতিহাস বিন্দুমাত্র জানা আছে তোমার? জিন্দা লাশ হয়ে যাবে ওই পরিবারে গেলে। জেনে বুঝে আমি কখনোই পারবো না তোমাকে আগুনের মুখে ঠেলে দিতে, কোনো দিন না। কিন্তু দ্বিধান্বিত উপমাকে দেখে আর ওর সাথে কথা বাড়ানোর সমীচীন মনে হলো না আসমার। বরং রৌনকের কাছে গিয়ে ওর হাতে উপমার মায়ের সমস্ত গয়না আর নিজের জমানো কিছু টাকা তুলে দিয়ে ইশারা করলো ওর পিছু পিছু আসতে। সাথে উপমার মাথায় আঁচল তুলে ওকে অবগুণ্ঠিতা বানাতে হলো না। কে জানে কতটুকু আড়াল করতে পারবে সকলের থেকে। উপমা যেতে চাইছিল না। আসমায় চোখ রাঙিয়ে শক্ত করে ওর হাত চেপে ধরে ওকে টেনে নিয়ে গেল নিজের সাথে। ওদিকটায় সহযোগী হিসেবে রাখা হয়েছে জান্নাতিকে। আসমা জানতো একা একা এত বড় কার্য সাধন তার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। তাই জান্নাতির মনে উপমার জন্য যতটুকু মায়া, সেই মায়াকে কাজে লাগিয়ে ওকে যোগ্য সহযোগী বানিয়ে নিতে বিলম্ব হয়নি আসমার। যত ক্লিন চিন্তা করুক, অতনুকে টেক্কা দেওয়া কঠিনই ছিল আসমার পক্ষে। কোনো প্রকার চতুরতার অবকাশ যেন না পাই উপমা অথবা রৌনক, সেজন্য বাড়ির চতুর্দিকে অনুচর বসিয়েছিল অতনু। গত এক সপ্তাহ যাবৎ অনুচরগুলো বিশ্বস্তভাবে অতনুর নির্দেশে অক্ষরে অক্ষরে পালন করেছে। ওর সাইকোলজি যেহেতু কিছুটা ধরতে পেরেছিল আসমা, তাই দ্বিমুখী পরিকল্পনা তাকে বানাতে হয়েছিল আজকের দিনটার জন্য, যে পরিকল্পনা নিজের সাথে সাথে আত্মস্থ করেছিল জান্নাতিকে। তাই তো তার শেখানো মতো বাড়ির পেছন দিকে যত অনুচর সব কটাকে শরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করার কাজটা সফলভাবে সম্পন্ন করেছে জান্নাতি। মানতে হবে, লম্পট ছিল ছোকরাগুলো। একটু রসিয়ে আলাপ জমাতে এলো আর টুক করে গলে গেল বদমাশরা। তবু ভালো, একটা কাজ তো নির্বিঘ্নে সম্পন্ন হলো। রইল বাকি দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ, বিদ্যুতের ফিউজ উড়ানো। সেজ ভাবের কথা মতো সে কাজের জান্নাতি স্ট্যান্ড বাই। নির্দেশ পেলেই উড়িয়ে দেবে ফিউজটা। আনন্দের সাথে ভয়ের চূড়াস্ত্র অনবরত বয়ে যাচ্ছে জান্নাতের শির দ্বারা বেয়ে। সেজ ভাইজান কিংবা পরিবারের কেউ ভুল করেও তার এত বড় অপরাধের কথা জানতে পারলে অকালে প্রাণ হারাতে হবে তাকে। কে জানে কখন ধরা পড়ে যায়।
কিন্তু আনন্দে বোর শুকনো মুখটাও তো সে সইতে ছিল না। যাকে যা হওয়ার হবে, যখন বিপদ আসার তখন আসবে না হয়। এই মুহূর্তে সব ভালোই কেটে গেলে বাঁচে জান্নাতি। ভাগ্যিস কুটুম পক্ষের আধিপত্য সেজ ভাইজানের চেয়ে অনেক বেশি। ওদের একা ছাড়ার ফুরসতই পাচ্ছে না কেউ। কি সুবর্ণ সুযোগ ধরা দিয়েছে জান্নাতীদের হাতে, ভাবলেও রোমাঞ্চ জাগে ভিতরে। নানামুখী ভাবনাগুলো যখন জান্নাতে মশগুল, তখনই উপমার ঘর থেকে বেরিয়ে লুকিয়ে চুরিয়ে তিন মূর্তিকে বারান্দার দিকে আসতে দেখল সে। বুঝে গেল কাজ সম্পন্ন করার সময় এখন এসেছে। নিমেষ মাত্র বিলম্ব না করে বিড়বিড়িয়ে দোয়া ইউনুস পড়তে পড়তে সাহস সঞ্চয় করে টুক করে সে বোর্ড থেকে ফিউজটা টেনে খুলে নিল হাতের মুঠোয়। তৎক্ষণাৎ পুরো বাড়ি অভেদ্য আধারে ডুবে। অসময়ে অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাওয়ায় ড্রয়িং রুমে উপস্থিত সকলের মধ্যে উদ্বিগ্নতার শোরগোল উঠল। কি একটা সন্দেহে সজাগ হয়ে উঠল অতনুর স্নায়ু। তড়িৎ অনুচরদের ডেকে আলোর ব্যবস্থা করতে বলে কোনো দিকে না তাকিয়ে সে ঝড়ের বেগে সিঁড়ি ভাঙতে লাগলো। গন্তব্য উপমার ঘর। মোমের ক্ষীণ আলোয় চলার পথে আরে একবার নিজের ঘরের দিকটায় চোখ রাখলেও বদ্ধ দরজা ছাড়া দৃষ্টিতে কিছুই ধরা পড়ল না। কাল বৈশাখীর তাণ্ডবের ঠিক পূর্ব মুহূর্তে ঈশান কোণ যেমন গুমট হয়ে আসে, তেমনি রাজ্যের গোমট ভাব এই মুহূর্তে তার মুখ জুড়ে খেলা করতে লেগেছে। নানামুখী চিন্তার ভারে পায়ের গতি যতই ক্ষিপ্র করতে চাইছে, ততই যেন পিছিয়ে পড়তে হচ্ছে নিগুড় আধারে। তবু অতনু হাঁটছে নির্বিঘ্নে। মোমের সলতনের মতো থেকে থেকে বন্যশিকা তার চোখের তারায়। এবারের পরিকল্পনা ভেস্তে গেলে শুধুমাত্র আগুন জ্বলবে, পৃথিবী ধ্বংসকারী আগুন। ভাবনার দৃঢ়তায় মুষ্টি বজ্রের ন্যায় কঠিন করে যখন অতনু কাছাকাছি পৌঁছে গেছে, তখনই ধপ করে একটা শব্দের সাথে তার কর্ণদ্বয়ে আঘাত হানলো চিকন মেয়েলি আর্তনাদ। না চাইতে এবার ঝড়ের তীব্রতা প্রশমনের বাধ্য হলো। অতনুর স্নায়ু ওকে নির্দেশ জানালো উপমার ঘর নয়, বরং বারান্দা থেকে ভেসে আসতে শুনলো সে আওয়াজটা। ক্ষণিকের স্থবিরতার পর পরিমরি করে সিঁড়ির ছাদ পেরিয়ে বারান্দার দিকটায় যখন সে পা রেখেছে, তখন অনুচরদের চেষ্টায় আধার তাড়াতে বিদ্যুতের সংযোগ ফিরে এলো বাড়িতে, এবং বাড়ির শুদ্ধ টিউবলাইটের ঝকমকে চোখ ধাতানো আলোয় অতনু দৃষ্টিগোচর হলো তার থেকে কিছুটা সামনে বারান্দায় মেঝেতে আসমা পড়ে রয়েছে নিজের কপাল চেপে। রক্তে ভেসে যাচ্ছে ওর হাত জোড়া, কাপড়, এমনকি মেঝেও। আর সময়ে এমন অঘটন অতনুর মনে দ্বিতীয় কোনো ভাবনার অবকাশ রাখল না। মোম ফেলে আসমাকে পাশ কাটিয়ে বারান্দার রেলিং ধরে বাড়িটায় দৃষ্টি রাখতে সে দেখতে পেল ব্যস্ত রাস্তায় হাজারটা বাহন পাশ কাটিয়ে অনিল প্রবাহের মতো গলি থেকে ছুটে বেরিয়ে গেল জলপাই রঙের একটা হুন্ডা। যে হুন্ডার এক আরোহী রওনক আর অন্যজন বধূর সাজে তার একমাত্র আদরের ছোট বোন উপমা। শেষ পর্যন্ত তাহলে ঘেরা টোপ পেরিয়ে ওকে বের করে নিয়ে যেতে সক্ষম হলো বাস্টারটা। আরো একবার রৌনকের কাছে হেরে অবর্ণনীয় রাগে সমস্ত শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করলো অতনুর। আহত সিংহের মতো সে গর্জন করে উঠল, কে কোথায় আছিস? এক্ষুনি আমার জিপটা বের কর। এবার এসবের শেষ দেখেই ছাড়বো। রাগে দিক বেদিক হারা হয়ে আহত স্ত্রীর দিকে তাকানোর সময়ও হলো না অতনুর। যেমন ঝড়ের বেগে উঠে এসেছিল উপরে, তেমনি ঝড়ের ব্যাগে নিজের ঘরে গিয়ে লাইসেন্স করা পিস্তল কোমরে গুজে নেমে এলো ড্রয়িং রুমে। ওর তর্জন গর্জন ইতিমধ্যে সবাই বুঝে গিয়েছিল কিছু একটা ঠিক নেই। সকলে উন্মুখ হয়েছিল জানবার জন্য। সবচেয়ে উন্মুখ ছিল তো নিজাম চৌধুরী। যতটা আক্রোশ নিয়ে অতনুর উপর থেকে নেমে এসেছিল, নিজাম চৌধুরীর উপস্থিতি অনুধাবন করার পর আক্রোশের পাশাপাশি না চাইতেও একটা ভয়ের জায়গা তৈরি হলো তার অন্দরে। ছেলের ব্যাপারে নিজাম চৌধুরী বড্ড সেন্সিটিভ। বাড়ি বয়ে বিয়ে করতে সে বউ পালিয়ে যাওয়ার মতো চরম অসম্মানের বিষয়টা যে তারা কেউ সহজভাবে মেনে নেবে না, তা তো অতনুর জানা। তবু সে দৃপ্ত স্বরে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করলো ওই মুহূর্তে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার টলটলে জলের মতো ওর হাতের নাগাল থেকে বেড়ে গেছে অনেক আগেই ও বুঝতে পারেনি। বহুদিন থেকে নিজাম চৌধুরীর শরীরটা ভালো যাচ্ছিল না। মুঠো ওষুধ খেয়ে জোর করে শরীরের সুস্থতা বজায় রাখতে চাইছিলেন তিনি, যদিও সফল হচ্ছিলেন না। শুকিয়ে আসা পত্র পল্লবের মতো দিনে দিনে ওনার রুগ্নতা প্রকটভাবে ভেসে উঠেছে সকলের সামনে। অন্যান্য দিনের চাইতে আজ খারাপ লাগার পরিমাণটা একটু বেশি ছিল।
তবুও জোর করে এসেছিলেন ছেলের শুভ কার্যে। এখানে আসার পর টুকটাক নাস্তা পানি নেওয়ার পর বুকের উপর চাপ ক্রমশ বাড়ছিল, বই কমছিল না। সকলের সাথে খুশি গল্পে মেতে সেসবকেও পাত্তা না দিয়ে থাকারই চেষ্টা করছিলেন তিনি। তবে এই মুহূর্তে অতনুর মুখে এমন ভয়ানক একটা কথা শুনে চেয়েও শরীরকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলো না নিজাম চৌধুরীর পক্ষে। বেদম রাগে হমিতম্বি করার পূর্বে বুকে অবর্ণনীয় চাপে আপনা থেকে কণ্ঠ রোধ হয়ে আসতে চাইল তার, এবং খুব কম সময়ে সকলের চোখের সামনে বুক চেপে ধরে সশব্দে মেঝেতে লুটিয়ে শঙ্কহারা হয়ে পড়লেন তিনি। পরিস্থিতি বিচারে শৌকত এতক্ষণ চুপ ছিল। বলা বাহুল্য তার ঠোঁটের কোণে লেপ্টে ছিল বিজয়সূচক বক্র হাসির ছটা। অবশেষে মেয়েটা জাল কেটে বেরোতে পেরেছে ভেবে তার হৃদয় প্রশান্তিতে ভরে যাচ্ছিল। পাশাপাশি এতদিনের স্বপ্ন বাস্তবের রূপ লাভ করতে চলেছে ভেবেও একটা অপ্রকাশিত আনন্দ সকলের অলক্ষ্যে আন্দোলিত হচ্ছিল ওর ভেতরে। সে জানত অচিরে তার পিতার পরিণতি এমন কিছুই হতে চলেছে। দ্বিমুখী বিষক্রিয়ার প্রভাব বার্ধক্যের ভারে নুয়ে আসা শরীর ঠিকঠাক সামলাতে পারবে না। রীতিমতো সেকেন্ড মিনিটের কাটায় নিপুণ পর্যবেক্ষণের সে অপেক্ষা করছিল প্রত্যাশিত সময়টা কখন আসবে। অপেক্ষার শেষ প্রান্তের সময় যখন চলে এলো তখন আসলে শৌকতের আনন্দ উদযাপনের আর অবকাশ নেই। পরিস্থিতি বিচারে জটিল একটা অভিনয় এখন সামিল হতে হবে, এই ভেবে নৈরাশ্যে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। চরম বিরক্তি চিরায়ত অবগুণ্ঠনে লুকিয়ে সে একরাশ উদ্বিগ্নতা চোখে মুখে ফুটে তৎক্ষণাৎ ছুটে গেল মৃতপ্রায় পিতার কাছে। অস্থির চিত্তে যেভাবে পালস হার্টবিট চেক করতে লাগলো, পিতার দুশ্চিন্তায় ছেলে উদ্বিগ্নতা ছাড়া দ্বিতীয় কোনো অনুভূতির লেশ মাত্র তার চেহারায় ভেসে উঠতে দেখা গেল না। পৃথিবী নামক এই নাট্যমঞ্চে এত শত অভিনেতা রোজকার নিয়মে কত নিখুঁত অভিনয় করে যায়, কোনটা তাদের আসল রূপ আর কোনটা অভিনয়ের অংশ আলাদাই করা যায় না। অদ্ভুত, তাই না? প্রত্যক্ষ সাহায্য শৌকত নাই বা করতে পারলেও তার প্রিয় বন্ধুকে, কিন্তু পরোক্ষভাবে আসন্ন বিপদের হাত থেকে তো বাঁচাতেই পারে। পিতার অসুস্থতাকে কেন্দ্র করে এমন সরগরম পরিস্থিতির সৃষ্টি করে দিল, ওই মুহূর্তে অতনুর আর সহসা হলো না নিজাম চৌধুরীকে প্রাণ সংশয় রেখে উপমা রৌনককে খুঁজে বের করতে। তবে সেই ব্যাপারটাকে একেবারে মাথা থেকে বের করে দিতে সে পারল না। বিশ্বস্ত কজন অনুচরকে চোখের ইশারায় ঠিক ওদের পিছু লাগিয়ে তবে নিজামকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। এদিকে পথে বেরিয়ে আর রিস্ক নিতে চাইল না রৌনক। সোজা মিজানের আড়তে চলে গেল উপমাকে নিয়ে। অতনুর লোক ঠিক নেড়ে কুকুরের মতো শুকতে শুকতে তার পিছু পিছু চলে আসবে। অঘোষিত যুদ্ধের সূচনা কয়েক প্রহরের খেলা মাত্র। রৌনক ভাবছে এর পূর্বে উপমাকে একটা স্থায়ী সম্পর্কে ডোরে বেঁধে ওকে নিয়ে নিরাপদ আশ্রয়ে লুকিয়ে পড়া উত্তম। কি অদ্ভুত জীবনের গতি! যতদিন রৌনকের কোনো পিছুটান ছিল না ততদিন ও পরিস্থিতি ছেড়ে পালিয়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারেনি। আজ যখন পিছু টান তৈরি হয়েছে তখন কিছু সমস্যার সমাধান অন্তর্ধানে নিহিত বলেই ওর মনে হচ্ছে। রৌনকের ভাবনা মতো মিজান আড়তে বসেছিল। সন্ধ্যার একটু আগে হাসনা ভাবের ফোন কল সে পেয়েছে। আর যেখানে যাক না কেন শেষ পর্যন্ত রৌনক তার এখানে আসবে ধারণা ছিল মিজানের। ধারণা মিথ্যা হলো না। তবে কেবল রৌনক নয়, ওর সাথে নতুন বইয়ের সাজে বিধ্বস্ত উপমাকে দেখে মিজানের সর্বাঙ্গ অজানা অজানা আতঙ্কে কেঁপে উঠল বইকে। দুর্ভাবনায় অতটুকু সময়ের মধ্যেও আলোকচিত্রের মতো চোখের সামনে ভাসতে লাগলো সুনীত ধারার লহরী। যেন জোর জবরদস্তি করে কোনো রণক্ষেত্রে তাকে টেনে এনেছে কেউ। পর মুহূর্তে বন্ধুর চিন্তাগ্রস্ত ফ্যাকাশে মুখখানা দেখে নিজের ভয়ের বিষয়টা সম্পূর্ণরূপে ভুলে গেল মিজান। আসন্ন সময়গুলোতে কতখানি বিপর্যয় নেমে আসতে পারে তাদের উপর, সেসব ভাবনায় সময় ব্যয় না করে রঙহীন সময়টাকে নতুন করে রাঙাতে তৎপর হয়ে উঠল তার মন। রৌনককে কোনোরূপ শব্দ খরচে পরিস্থিতি বোঝাতে হলো না বন্ধুকে। চুপচাপ ফোন তুলে ক্লাবের ছেলেপেলেদের সে নির্দেশ দিল অনতিবিলম্বে সশস্ত্রে কয়েকজন যেন কাজে অফিসের সামনে চলে আসে। আজ রৌনকের বিয়ে এবং স্বল্প সময়ের অনারম্ভর একটা বিয়ের আয়োজন করে বন্ধু এবং বন্ধুর ভালোবাসার মানুষটার চার হাত এক করে দিল মিজান, ঠিক একজন দায়িত্বশীল অভিভাবকের মতো। সে ছোট্টবেলা থেকে প্রতি পদক্ষেপে রৌনক মিজানের মতো বিশ্বস্ত বন্ধু এবং সহযোগীর গুরুত্ব খুব উপলব্ধি করেছে। তার জীবনের পরতে পরতে অন্যতম ছায়াসঙ্গী হয়েছিল প্রিয় এই বন্ধুটি। অনেকবার অনেক কারণে রৌনককে ঋণী করে দিয়েছে,
কিন্তু বন্ধুত্বের ঋণ কি করে শোধ করতে হয় রৌনকের জানা নেই। কখনো মুখ ফুটে সে ধন্যবাদও জানাতে পারে না। কেন যে পারে না কে জানে। আজ এই আবেগ ঘন মুহূর্তে বহু চেষ্টায় ধন্যবাদ শব্দটা বলতে চাইল, কিন্তু কি একটা অনুভূতি তার কণ্ঠকে রুদ্ধ করায় আর বলতে পারল না। মিজান হয়তোবা বুঝতে পারলো বন্ধুর মনের ভাষা, তাই তো কাজে অফিস থেকে বেরিয়ে ওর পিঠ চাপড়ে বলল, প্রার্থনা করি অনেক সুখী হ বন্ধু, তোর জীবনের সমস্ত পাপ ধুয়ে যাক ওই পুণ্যবতীর ছোঁয়ায়। বিনিময়ে রৌনক হাসল। উষ্মা চোখে তাকে সেও প্রিয় বন্ধুকে একমাত্র আদরের বোনের সাথে একটা সুখী জীবনের কামনা করল। দুই বন্ধুর আবেগ ঘন কথাবার্তার পর রৌনক উপমাকে নিভৃতে কিছুটা সময় কাটানোর সুযোগ দিয়ে ছেলেপেলেদের নিয়ে বেরিয়ে গেল মিজান। তার এখন অনেক কাজ। সবার আগে দুজনের আবাসনের ব্যবস্থা করতে হবে। আজ, শুধু আজ কেন, আগামী কয়েক মাসের জন্য রৌনককে শহর ছেড়ে পাড়ি জমাতে হবে অন্য কোথাও। ততদিন পর্যন্ত ওদের আশা সমীচীন হবে না, যতদিন না পরিস্থিতি ঠান্ডা হয়। অতনুকে ট্যাকল দেয়া বড্ড কঠিন কাজ। আচ্ছা, কেউ কি হতে পারে না তাদের এই সময় দুঃসময়ের সাথী? দুঃসময়ের সাথী ভাবলে তৎক্ষণাৎ একটা নাম মিজানের মাথায় ঘুরপাক খেতে লাগলো, আনিস শেখ। সে কি তবে এখন আনিস শেখের কাছে সাহায্য চাইবে? সকলের প্রস্থানের পর কাজে অফিসের বাইরের আধার ঘেরা উঠানটায় রৌনকের বলিষ্ঠ বাহুতে মাথা থেকে উপমা নিশ্চুপ দাঁড়িয়ে। কয়েকদিন আগে যখন শোকতের দ্বার থেকে তাকে শূন্য হাতে ফিরে আসতে হয়েছিল, তখন সে সৃষ্টিকর্তার কাছে দু হাত তুলে ভিক্ষা চেয়েছিল রৌনক নতবা মৃত্যু। সৃষ্টিকর্তা তাকে রৌনক তো দিলেন, কিন্তু এর পরিবর্তে কেড়েও নিলেন অনেক কিছু। উপমা ঠিক অসুখী নয়, শঙ্কিত। এই যে এত ঝড় ঝাপটার পর কাঙ্ক্ষিত ভালোবাসাকে নিজের করে পেল, তাকে সযত্নে নিজের কাছে আগলে রাখতে পারবে তো? সব কটা পাওয়ার পর কেউ তার কাছ থেকে সবটা ছিনিয়ে নিলে সে সইতে পারবে? প্রিয়তমাকে পাশে পেয়ে নিগুড় আধারকে তার অভেদ্য মনে হচ্ছে না রৌনকের কাছে। বিয়ে দু অক্ষরের একটা শব্দ, কিন্তু এর ভার অনেক বেশি। আচ্ছা, আসন্ন দিনগুলোতে এই ভারটা ঠিকঠাক বইতে পারবে তো রৌনক? প্রশান্তিদায়ক একটা অনুভূতিতে বোধ হয়ে এই পর্যায়ে উপমাকে দু হাতে বুকের ভিতর টেনে নিল রৌনক। বাহু ডোরে বাঁধা পড়ে কি একটু কাঁপল উপমা। পাখির পালকের মতো কোমল উষ্ণ শরীরটার কম্পন উপলব্ধি করে নবপরিণীতার নরম গালে হাত বুলিয়ে মিষ্টি হাসল সে। ঈষৎ ঝুঁকে পরিণীতার বাঁকানো চিবুকে ঠোঁট চেপে রাখলো কতক। বিড়বিড় করে বলল, আমার বউ। রৌনকের ক্ষীণ অথচ স্পষ্ট সম্বোধন শুনে উপমার ভেতরটায় উথাল পাথাল ঢেউ উঠল। একটু ভুলে এই মানুষটা হারিয়ে যেত তার থেকে। এই মানুষটাকে হারিয়ে এসে বেঁচে থাকতো কি করে? উপমার আলক্ষ্যে ওর চোখের কুল ছুঁয়ে অশ্রুধারা গড়িয়ে নামতে শুরু করলো রাঙা গালে। নোনা ধারাকে কিন্তু রৌনক একদম গড়িয়ে পড়তে দিল না জমিনের দিকে। এর পূর্বে চিবুকের নিচে হাত পেতে এমনভাবে সংগ্রহ করে নিল প্রত্যেকটা অশ্রুকণিকা, যেন বহুমূল্যের কোনো মুক্ত দানা সেগুলো। প্রিয় পুরুষের এমন পাগলামি দীর্ঘ সময় ক্রন্ধনের অবকাশ দিল না উপমাকে। অচিরে নিঃশব্দে হেসে সে অস্ফুটে স্বগতোক্তি করল, পাগল একটা। অন্য কেউ না দেখলেও আসমাকে এমন আহত অবস্থায় পড়ে থাকতে দেখলো জান্নাতি। কাকে বিন্দু মাত্র বিরক্ত না করে তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে যত্ন করে ড্রেসিং করিয়ে দিল। বিষয়টা ঠিক এমন, উপমা রৌনককে নামিয়ে দিতে গিয়ে অন্ধকারে পা হুড়কে বিমের কাছে পড়ে গিয়েছিল আসমা। সেখানে একটা তীক্ষ্ণ জায়গায় লেগে ওর কপালের বাঁ দিকটা থেতলে গেছে। এতখানি রক্তক্ষরণ হওয়ার কথা নয়, কিন্তু আসমার শরীর তো রোগের বাসা। বংশানুক্রমে হিমোফিলিয়া বিয়ের শিকার হওয়ায় অল্প আঘাতেও শরীর নিংড়ে রক্তের লহর ছুটে তার। বিয়ের আগে অবধি চিকিৎসা করানো হয়েছে রোগটার। ওষুধের প্রভাবে ডরমেন্ট থাকতো, তবে কখনো ছেড়ে যায়নি ওকে। মা রাগ করে বলতো কে আর ওর বাবাকে রোগ সুখ বড্ড পছন্দ করে। আসমার বাবাও এমনই ছিল, অল্পে রক্তারক্তি কাণ্ড। শরীরের উপর একটুখানি আঘাত শুধু এসেছে। বাবা মেয়ের রক্তের কল চালু, কতই না সাবধান রাখতো মা তাদের। অথচ শেষকালে এই রোগটাই বাবার প্রাণ কেড়ে নিল। আসমা আসলে মনে করতে চায় না তার অতীতগুলোকে, কিন্তু অতীত শব্দটাকে এমন এক কালিতে উল্কি বানানো হয়েছে ওর মনের উপর, চাইলে উল্কিটাকে কখনো চিরতরে মুছে ফেলতে পারছে না। কখনো পারবেও কিনা জানা নেই। আজ আসমা কিছুটা অপ্রসন্ন।
লোকমুখে সবসময় শুধু শুনেছে ইতিহাসের পুনরাবৃত্তি হয়, শোনা কথা নিজ চোখে দেখার সৌভাগ্য হবে এই ধারণা তার কভু ছিলই না। এই নিজাম চৌধুরী, অতনু হাওলাদার, এদের জন্য একসময় ওর পরিবারকে কি অমানবিক নির্যাতন আর অসম্মানের মধ্য দিয়ে যেতে হয়েছে। ঘড়ির কাঁটা পেছনে ঘুরে না ঠিক, কিন্তু বিবর্তনের শিকার সেজেছে অন্য কেউ। যে অমোচনীয় উল্কি ওকে রাত দিন ঘুমতে দেয় না, সে উল্কির প্রত্যেকটা অংশ আসমার মস্তিষ্কে থরে থরে গাঁথা রয়েছে। ওর মনে আছে সেদিন মাতাল অতনু ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর নিজাম চৌধুরীর নির্দেশে কে বা কারা এসেছিল পুনরায় ওকে সম্ভোগের জন্য নিজাম চৌধুরীর ঘরে নিয়ে যেতে। শক্তি ছিল না প্রতিবাদ করার, তবু চিৎকার চেঁচামেচি করে একসা ছুটে এসেছিল অতনুর সে চিৎকার শুনে, আর পর ধমকে তাড়িয়েছিল ছেলেগুলোকে ওখান থেকে। তীব্র অবিশ্বাসের মধ্যেও আসমার মনে আশা জেগেছিল ছেলেটার মাধ্যমে হয়তো বাঁচতে পারবে। ওর দুর্ভাগ্য বলা চলে, অতনু সেদিন ওকে বাঁচায়নি, বরং ওখান থেকে তুলে ওদের ডেরায় নিয়ে গিয়েছিল, যেটা আপাত দৃষ্টিতে ফার্ম হাউস মনে হলে ওদের গোপন অভিসারের অন্যতম ঠিকানা, যাকে সে এক মুহূর্তের জন্য নিজের জীবন রক্ষাকারী ভেবে নিতে চেয়েছিল। পরবর্তীতে বাকি কদিনেই বরং তার দ্বারাই ভাবনার এই পর্যায়ে ব্যাট কভার খামচে ধরে বড় বড় শ্বাসের সাথে নিজেকে সামলাতে চেষ্টা করলো আসমা। সে সময়গুলোতে প্রায় দিনই অতনু ড্রাগসের নেশায় বুধ থাকতো। আজ ওর মধ্যেও এত পরিবর্তন কি করে এসেছে আসমা জানে না, তবে হিংস্রতা চিরকাল ওর একরকমই ছিল। সপ্তাহ খানেক ওই জাহান নামে রাখার পর বলা নেই কওয়া নেই একদিন হুট করে অতনু তাকে মুক্তি দিল, রীতিমতো জিপে করে নামিয়ে দিয়ে এলো তার বাড়িতে। কিন্তু যে প্যারাসাইট ও একবার আসমাতে মিশিয়ে দিয়েছিল সেটাওকে শেষ করে দম নেবে বলে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। আসমার মনে হয়েছিল এর চেয়ে অতনু ওকে মেরে ফেলতো, তাহলেই বোধহয় চিরকালের অভিশাপ থেকে মুক্তি পেত। ঈদ পবিত্র ধর্মীয় উৎসব, অথচ সেই উৎসবের দিনটা মাতমে পরিণত হয়েছিল আসমার বাবা মায়ের কাছে। আদরের কন্যার নির্দেশের খবর কি প্রলয় নামিয়ে এনেছিল মানুষ দুটোর মধ্যে। চোখ মুখ দেখে আন্দাজ করতে পারছিল আসমা, কিন্তু তাদের সান্ত্বনা দেওয়ার মতো একটা শব্দ ছিল না তার কাছে। থাকবে কি করে? ধ্বংস তো সে নিজেও হয়ে গিয়েছিল সম্পূর্ণরূপে। বাইরে যা বেঁচে ছিল তা বিলীন হতে চাওয়া ধ্বংসস্তূপটুকু। তাকে বিধ্বংস দেখে মানুষ দুটো আন্দাজ করতে পেরেছিল কি ঘটে গেছে তাদের বুকের ধনের সাথে। অবশ্য কেবল বাবা মা বললে ভুল হবে, এলাকার মানুষও কম বুঝদার নয়। ইতিমধ্যে আসমার অন্তর্ধান নিয়ে অনেক রটনা রটে গিয়েছিল পাড়ায়। পুলিশের ডায়েরি করা থেকে শুরু করে রোজ রোজ নানা রকম খোঁজ খবর নিতে পুলিশের যাতায়াত সব পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল করেছিল ওরা। এরপর তো আগুনে ঘিয়ের কাজ করলো একটা ছেলের জিপে করে তাকে নামিয়ে দেয়া। সব কিছু মিলিয়ে রটনা না ছড়িয়ে যায় কোথায়। তাদের কল্যাণে এরপর জীবনটা আরো জাহান্নাম হয়ে উঠল আসমান। লজ্জায় অপমানে বাড়ির বাইরে পা রাখা বন্ধ হয়ে গেল। সমাজও তাদের এক ঘরে করে দিল, আর আসমা অপ্রিয় অন্ধকার হয়ে গেল তার নিত্যসঙ্গী। একটানা অনেক মাস ওরা অসম্মানে জীবন বয়ে বেড়ানোর চেষ্টা করেছিল। কতবার পালিয়েও যেতে চেয়েছে, কিন্তু আশেপাশের লোকগুলো পালাতে অবধি দেয়নি। অবশ্য চির আধারকে সঙ্গী বানানো সৃষ্টিকর্তারও বোধহয় পছন্দ ছিল না। তাই তো অচিরে একটা নতুন প্রাণের স্পন্দন নিজের মধ্যে অনুভব করলো আসমা। মেডিকেল দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল সে সময়। শারীরিক পরিবর্তনের অনেক কারণ তার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। সত্যি বলতে ওই প্রাণটার উপস্থিতি তাকে নিজের নজরে আরো নামিয়ে দিয়েছিল। মূলত বাধ্য হয়ে তখনই প্রথম সুইসাইড করবে বলে পণ করেছিল আসমা, কিন্তু দুর্ভাগ্য মা জেনে গিয়েছিল ওর অভিসন্ধি। পৃথিবীর কোনো বাবা মা চোখের সামনে নিজের সন্তানকে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে চায়। আসমার বাবা মাও দেখতে পারছিলেন না। তারা মেয়েটাকে পুনরায় নিজের মতো করে বাঁচার একটা সুযোগ করে দিতে চাইছিলেন। একটা নতুন শুরুর কথা ভাবছিলেন, যে শুরুটা একটা অমানুষের বীজকে বিনষ্ট করার মাধ্যমে হওয়ার কথা ছিল। এরপরে তারা লড়তে চেয়েছিলেন সেসব মুখোশধারীর বিরুদ্ধে যারা সমাজের উচ্চ আসনগুলো দখল করে নিজেকে সমাজের সামনে ফেরেশতা রূপে প্রমাণ করতে তৎপর। অথচ কেউ জানে না ওদের আসল চেহারা কতখানি ঘৃণিত, কতটা নোংরা।
অ্যাবর্শনের সিদ্ধান্ত নেওয়া আর বিলম্বের অবকাশ ছিল না। একখণ্ড মাংসপিণ্ডটার উপস্থিতি অনুধাবনের পর নিজের সমূহকে যেখানে ঘৃণা করতে শুরু করেছিল আসমা, সেখানে ওর প্রতি কোনোরূপ মায়ের সৃষ্টি অসম্ভব। কিন্তু আসলেই কি একবারের জন্য না দেখা প্রাণটার প্রতি মায়া অনুভব করেনি আসমা? তাহলে যখন তাকে সমূলে বিনাশ করা অস্ত্রটা অ্যাবর্শনের পিলটা এনে হাতে দেয়া হলো, ঠিক সেই মুহূর্তে তরল অনুভূতির উদয় হলো কেন বিদীর্ণ হৃদয়? সঠিক ব্যাখ্যা আসমারও সে সময় জানা ছিল না। মানুষ ভয়ানক কোনো বিপদে পতিত হলে তাদের ভুলের সংখ্যাও অদ্ভুতভাবে বেড়ে যায়। আসমার ক্ষেত্রে বিষয়টা আর ব্যতিক্রম হলো না। শিক্ষিত বুদ্ধিমান মেয়েটাও কেন যে সে সময় মাথা খাটিয়ে চিন্তা ভাবনার সময় ব্যয় করা পছন্দ করলো না, ফলস্বরূপ তাকে পেতে হলো জীবনকালের বন্ধ্যাত্ব। ক্ল্যাদ থেকে মুক্তি পেতে যে পিলটা ও নিয়েছিল সেটা আসলে ওর শরীরের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছিল। খাওয়ার অল্পক্ষণের মধ্যেই রিয়াকশন শুরু হলো। চাপ চাপ রক্তের সাথে অবর্ণনীয় যে যন্ত্রণাটা ধারালো অস্ত্রের মতো তলপেটে আঘাত করছিল, সেটা সহ্য করা আসমার দুর্বল শরীরের পক্ষে সম্ভবপর ছিল না। দাঁতে দাঁত চেপে তবু সে ব্যথাকে আত্মস্থ করার চেষ্টা করেছিল, পারেনি। বরং অতিরিক্ত রক্তক্ষরণের ধাক্কা টেনে নিয়ে গেল তাকে মৃত্যুর দ্বার প্রান্তে। সেবার তো ভেবেছিল সে বুঝি মুক্তি পেতে চলেছে অবশেষে। তবে মুক্তি এত সহজ নয়। মানুষের জীবন পুরোটা একটা বই। সৃষ্টিকর্তা ভারী যত্নে যেটার প্রতিটি পাতা লিখে রেখেছেন। তার কলমের কালি যতদিন সমাপ্তি পাতায় পৌঁছাবে না, ততদিন রুহের সাধ্য নেই দেহ ছেড়ে পালিয়ে যাওয়ার। ঘটনার দিন দুয়েক পর জ্ঞান ফিরলে আসমা আবিষ্কার করলো ওষুধের গন্ধে আকাশ বাতাস ভারী করা হাসপাতালের বিছানায় ও শুয়ে, এবং মৃত্যু সমাজে ব্যথায় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল দুদিন আগে, সে ব্যথার একটুখানি অংশ শরীরে নেই। বরং কোমর থেকে নিচের অংশটাই যেন আর ফিল করতে পারছে না। শুরুতেও বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে আশেপাশে। সে বা হাসপাতালে এলো কি? দুর্বল চোখে কেবিনের চতুর্দিক পর্যবেক্ষণ করতে করতে ওর দৃষ্টি সীমা আটকে গেল নিজের বাপাসে মেঝেতে যায় নামাজে তসবিহ পাঠরত মায়ের দিকে। সমস্ত প্রশ্নের উত্তর সহজভাবে তৎক্ষণাৎ পেয়ে গেল ও। হাসপাতালের দিনগুলোতে তেমন নতুন কোনো পরিবর্তন এলো না ওর মধ্যে। তবু কাছ থেকে ভরসা জোগানোর চেষ্টা করলো ওর মা বাবা। মেডিকেল লাইফে প্রিয় একজন শিক্ষিকা, যার আন্ডারে ওর চিকিৎসা চলছিল, ডাক্তার নীনা আফরোজ। ছোট্ট ঘটনা বহুল জীবনে আর কিছু ভালো হোক না হোক, নীনা আফরোজ ম্যামের সাথে দেখা হওয়াটা আসমার কাছে সৌভাগ্যের। সেদিনের ভগ্ন দশা থেকে আজকের ইস্পাত দৃঢ় হয়ে ওঠার গল্পে নীনা ম্যাম তার অন্যতম সহযোগী। দেশের মান্যগণ্য ব্যক্তির নামে অভিযোগ যখন পুলিশের কাছে গ্রাহ্য হলো না, আইনি যখন ন্যায় বিচার অস্বীকার করে খালি হাতে ফিরিয়ে দিল আসমাদের, তোর মধ্যে লাইগেশনের মতো বড় বেদনা সহ্য করে স্বাভাবিক থাকা সম্ভবপর হতো না যদি না নীনা ম্যাম তাকে ওভাবে অভিভাবকের মতো সামনে নিতেন। নিঃস্বার্থভাবে যত্নে ভালোবাসায় রাখা মানুষগুলোর সাহচর্যে ও স্বাভাবিক জীবনে ফেরার মনোবল জোটাতে শুরু করেছিল একটু একটু করে। একসময় মায়ের বাঁধনে জড়িয়ে রাখা জায়গাটা পেছুটানে পরিণত হচ্ছিল বলে অতি সত্বর সেখান থেকে মুভ অন করার পরামর্শ দিয়েছিলেন ম্যাম তাদের। অনেক চিন্তা ভাবনার পর আসমা ও নবজীবনের আকাঙ্ক্ষায় সত্যি সত্যি এলাকা ছেড়ে ঢাকায় স্থায়ী হয়ে মাঝপথে ছেড়ে দেয়া পড়ালেখাটা পুনরায় শুরু করবে বলে মন বানিয়ে নিয়েছিল। কিন্তু ওই সৃষ্টিকর্তাই শেষ এবং সবচেয়ে বড় পরীক্ষা। উত্তীর্ণ না হয়ে ওকে স্থান ত্যাগ করতে দিতেন কি করে? আসমা জানতো না ভেতরে ওর বাবার সাথে নিজাম চৌধুরীর একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেছে। আজটুকু বাবা খুব সতর্কতার সাথে আড়াল করে রাখলেও নিজাম চৌধুরী ওসবের ধারেনি। ফলস্বরূপ দ্বিতীয়বার ক্রোধ বর্ষণে কতগুলি গুন্ডা পান্ডাকে লেলিয়ে দিয়েছিল ওদের পেছনে, যাদের উৎপাত আগের বারের চেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল। বাড়ি বয়সে জিনিসপত্র ভাঙচুর, আসমাকে কুপ্রস্তাব দেয়া থেকে শুরু করে অস্ত্রের মুখে শাসিয়ে ওকে তুলে নিয়ে যাওয়ার হুমকি কি করেনি ওরা? হতিষ্ঠ হয়ে অবশেষে রাতারাতি আসমাদের পালাতে হয়েছে। ঢাকায় কটা দিন ওরা সুখে ছিল, তবে নিজাম চৌধুরীর কালো দৃষ্টি একবার যখন ওর উপর পড়েছে, তখন সুখ সহজে ধরা দেয়? কোনো এক মাধ্যমে ঠিক নিজাম ওদের ঢাকার ঠিকানার খোঁজ পেয়ে গিয়েছিল। তখন অবশ্য আসমাকে পাওয়ার লাস্ট নয়, ওদের সমলে বিনাশ করার রোগ চেপেছে লোকটার মাথায়।
তাই রিস্ক না নিয়ে সোজা আনিস শেখের হাতে অ্যাসাইনমেন্ট হ্যান্ড ওভার করে নিজেকে এসব থেকে সরিয়ে নিল। অধীর আগ্রহেও হয়তো অপেক্ষা করছিল শিকার জালে ধরা পড়ার খবরটা শোনার। কম সময়ে আনিস শুনিয়েছিল তাকে, তবে এত কিছুর ভেতর আসমার বেঁচে যাওয়ার রহস্য ওরা কেউ জানতে পারেনি, আজ অবধি না। আসলে নীনা ম্যামের সাথে সে সময়টা আসমার ছিল ময়মনসিংহে। ওর সুরক্ষার জন্য ট্রান্সফার করে ম্যামকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলেন। ভর্তির সময় বাবা মায়ের উপস্থিত থাকার কথা ছিল যদিও, তবে পরবর্তীতে আসমা বুঝতে পেরেছিল ওকে বাঁচাতে মানুষ দুটো নিজেদের উৎসর্গ করে দেবেন, সেজন্য বোধহয় সঙ্গী হননি। বাবা মায়ের মৃত্যু সংবাদ ভর্তির দিন দুয়েক পর নীনা ম্যামের কাছে শুনেছিল আসমা। লাশ দেখার ভাগ্য হয়নি, খুন করে বাড়িটায় আগুনে পুড়িয়ে দিয়েছিল নাকি আনিসরা। ফিরে এসে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া বাড়ির একাংশ আর সদ্য দেয়াল ঘেরা কবর দুটো দেখতে পেয়েছে শুধু। সেবার আর সে কাঁদেনি এক ফোঁটা। বাবা মায়ের এত বড় উৎসর্গ চোখের অস্ত্রগুলোকে যেন সাথে করে নিয়ে গিয়েছিল ওর এই শেষ। এরপর সহজ সরল মিষ্টি মেয়ে আসমা নিজেকে পাল্টে ফেলল। প্রতিজ্ঞাবদ্ধ হলো আর নয় মুখ বুজে সহ্য করা। নিঃস্ব জীবনের থেকে নতুন করে আর কিছু হারানোর নেই ওর। তাই সময়টা এখন রিপ্লেসমেন্টের, চলবে শুধু ছিনিয়ে নেয়ার খেলা। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করার পর ম্যাম বলেছিলেন চেম্বারে বসতে, পাশাপাশি FCPS এর জন্য নিজেকে প্রস্তুত করতে। আসমা শুনেছিল ম্যামের কথা, চাকরি নিয়ে এসে চলে এসেছিল রংপুরে, কিন্তু চাকরিটা কন্টিনিউ করেনি। ম্যাম তো আর জানেন না যে শহর ওর থেকে শুধু ছিনিয়ে নিয়েছে, সে শহরে আর যাই হোক জীবন গড়তে পারবে না আসমা, কিছুতেই না। এই যে ওর এত আত্মীয় স্বজন রক্তের সম্পর্কগুলো সকলে ওই সময় কেবলমাত্র নিজাম চৌধুরীর নাম শুনে সম্পর্ক অস্বীকার করে কোনো রূপ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। ওরা যদি সে সময় স্বার্থান্বেষী না হয়ে একজোট হতো তাহলে এত কিছু হারাতে হতো আসমাকে, অনাথ হতে হতো। আসমার চাচা এতটা নির্দয়, সে সব জানা সত্ত্বেও নিজের পরিবারের মানুষগুলোকে অবধি কিচ্ছু জানতে দেয়নি। তবু আসমা তার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে, নেয়ার কথা ছিল না। তবে অতনুর সাথে চাচির আত্মীয়তার সম্পর্ক তাকে বাধ্য করেছে দ্বিতীয়বার এই চৌঘাট মারাতে। ভাই ভাবির মৃত্যুর সংবাদ শুনে চাচাও আত্মদহনে দগ্ধ হয়ে বহুদিন যাবৎ তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। পরিকল্পনার ছকটা সাজিয়ে নেওয়ার পর আসমার মনে হচ্ছে সুযোগ নিজে থেকে সে যখন তার দরজায় করা নাড়ছে, তাহলে সে সুযোগকে ফিরে দেয়া কেন? পাপিষ্ঠগুলো একটু প্রায়শ্চিত্ত করুক। বাড়িটায় স্থায়ী হওয়ার পর আসমা নিজের পরিচয় পাল্টেছে, নিজের জীবন নিয়ে নতুন নতুন গল্প পেতেছে। এরপরে সে অতনুর সামনে উপস্থিত হয়েছে। তবে একটা বিষয় ভাবলে অবাক লাগে, অতনু সত্যি তাকে চিনতে পারেনি। আধারে হোক কিংবা নেশায়, সে তো অনেকবার তার সামনে এসেছে, মিলিত হয়েছে, এত কাছে থেকে দেখেছে, তবু চিনতে পারল না। এও সম্ভব? ধাঁধাটা অনেকবার আসমাকে ভাবিয়ে তুলেছে, কিন্তু এর বিপরীতে সদুত্তরও খুঁজে পায়নি। অভিনয় যদি করবে অতনু, আসমা ওদের সকলের জন্য ক্ষতিকর জেনেও কেন করবে? এর পেছনে ওর উদ্দেশ্যটা কি? আজকে রাতটা উপমাকে নিয়ে মিজানের মামার ফ্ল্যাটে থাকবে বলে ঠিক করেছে রনক। তার অবশ্য বাড়ি ফেরার ইচ্ছে ছিল বউ নিয়ে, কিন্তু অতনু সদল বলে এসে যদি কোনো ঝামেলার সৃষ্টি করে এই আশঙ্কায় মিজান যেতে দিল না ওদের। সুরক্ষিত স্থানে রাখতে পারলেও বাড়ির বাকি সদস্যদের নিরাপদের দায়িত্ব তার কাঁধেই বর্তায়। মিজান ঠিক করেছে আজ সারা রাত ছেলেপেলেদের নিয়ে অতন্ত্র পাহারা দেবে সে রৌনকদের বাড়ি। রক্তের সম্পর্ক না হোক, রৌনককে যেমন ছোটবেলা থেকে সহোদর মেনে এসেছে মিজান, তেমনি ওর পরিবারকে মেনেছে আপন পরিবার। সে পরিবারের উপর আজ কোনোভাবে কি আসতে দিতে পারে মিজান? কখনোই না। মিজানের মামার ফ্ল্যাটটা বেশি দূরে নয়, কাজে অফিস থেকে বেরিয়ে কিছুটা হাঁটলে দেওয়ানবাড়ি পার হয়ে অশ্বিনী কুমার ঘোষ সারণীতে একদম শেষ মাথায় একটা ছিমছাম বহুতল ভবন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেটাই মিজানের মামার ফ্ল্যাট। মনোরম পরিবেশ দিনের আলোয় যতখানি নান্দনিক লাগে ভবনটাকে, ঠিক ততখানি ভুতুরে লাগে রাতের বেলায়। বছর দুয়েক আগে ওই ফ্ল্যাটের কোনো বাসিন্দা নাকি আত্মহনন করে। এরপর থেকে অতি অলৌকিক গল্পের রচনা। মিজান যদিও সেসময় মোটেই বিশ্বাস করে না, তবু রনককে সতর্ক করে দেয়। তার মামার মৃত্যুর পর বাড়িটার পরিচর্যা তেমন হয়নি।
উপরন্তু কান কথায় বাড়িটা ভাড়াও নেয়নি কেউ, তাই বহুদিন যাবৎ এক প্রকার বন্ধই পড়ে আছে। আজ ওরা আসবে বলে কম সময়ে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় করিয়ে নিয়েছে মিজান। ছেলেরা হাসি তামাশায় আবার বাসরও সাজিয়ে দিয়েছে। মিজানের থেকে খাবার আর বাড়ির চাবি বুঝে নিয়ে ঘরে ফিরে আসতেই রনক হতভম্ব। অদ্ভুত পরিস্থিতির বিয়েটাতে দুজনে কেউই এসবে একদম প্রস্তুত নয়। তবু যে কেন ছেলেগুলো এসব করলো, বিব্রতভাবে মাথা চলকে টেবিলের উপর খাবার আর চাবি রেখে গলা খাকারি দিল রনক। উপমার ওর চেয়ে বেশি আরক্ত থাকার কথা ছিল। সে জায়গায় আজ মেয়েটা সমস্ত লজ্জার সীমা পার করে বিছানার মাঝ বরাবর বসে গালে হাত রেখে লাজুক প্রেমিকের দিকে তাকিয়ে আছে। ওর ঠোঁট জুড়ে দুষ্টু হাসির মেলা। আচ্ছা, মেয়েটা বুঝতে পারছে না ঠোঁট কামড়ে এভাবে হাসলে রনকের কত বিব্রত লাগে? উপমা, তুমি না হয় ফ্রেশ হয়ে চেঞ্জটা করে নাও, আমি খাবার বাড়ছি। কেন, আপনার বুঝি খুব ক্ষুধা পেয়েছে? গালে হাত রেখেই শুধালো উপমা। রনক বুঝতে পারল না কি জবাব দেবে। লাস্ট কয়েক ঘন্টায় যা গেল, ক্ষুধা তৃষ্ণার কথা স্মরণেও ছিল না। এখন চাপ কমায় হুড়মুড় করে ক্ষুধা মাথা চাড়া দিয়ে উঠেছে। এছাড়াও পরিবেশটাকে স্বাভাবিক করার একটা বাহানা তো চাই, তাই না? এই যে সুপার মার্কেট থেকে মিজান একটা শাড়ি কিনে এনে দিয়েছে, চট করে এটা পরে নাও, আরাম লাগবে। উপমার দুষ্টুমির ধারে কাছে দিয়ে না গিয়ে বলল রৌনক। ইস্পাত দৃঢ় পুরুষটার এমন নাস্তা নাবুদ অবস্থায় বড্ড আনন্দ পেল উপমা। ভাবলো কেন না ওকে আরেকটু লজ্জায় ফেলা যাক। তাই সুবোধের মতো মাথা নেড়ে বিছানা থেকে নেমে পলি ব্যাগটা হাতে নিয়ে অ্যাটাচড বাথরুমে চলে গেল। মোহনীর মায়াজাল কেটে যাওয়ায় একটু যেন হাঁপ ছেড়ে বাঁচল রৌনক। পিচ্ছি মেয়ে এক্ষুনি তার হাল খারাপ করে দিচ্ছিল, অথচ নিষ্পাপ মুখের দিকে তাকালে মনে হয় না ও এতখানি দুষ্টু। মাথা নেড়ে হাসতে হাসতে বিছানার একপাশে গিয়ে বসল রনক। হাড় কাঁপানোর শীতে ওর শরীর ঘেমে একসা। বইয়ের কাণ্ড কারখানা দেখে প্রেশার হাই হয়ে গেছে বোধহয়। গরমের হাত থেকে বাঁচতে মন্তর গতিতে একটা একটা করে শার্টের বোতাম খুলে শার্টটাকে হ্যাডপোস্টের দিকে ছুড়ে দিল রনক। বিছানা জুড়ে রজনীগন্ধা আর গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখা। কি মোহময় ঘ্রাণ আসছে ফুলগুলো থেকে, একই সাথে স্নিগ্ধ আর নেশা ধরানো। কটা পাপড়ি হাতের মুঠোয় নিয়ে নাকে চেপে ঘ্রাণ নিল রনক। উপমার প্রিয় ফুল রজনীগন্ধা, অথচ কখনো ওকে একটা রজনীগন্ধার স্টিক অব্দি দেওয়া হয়নি। অনেকবার ভেবেছে রনক দেবে, কিন্তু এমন পরিস্থিতিতে ওদের দেখা হয়েছে, দেওয়ার সুযোগই হয়নি। বলতে গেলে অজুহাত অনেক আছে, তবে রনকের পছন্দের অজুহাত হলো ওর ইচ্ছে নিজ হাতে একদিন এক তুরা রজনীগন্ধা উপহার দেবে বউকে। বিস্ময় এবং খুশিতে বাক্য হারা উপমা যখন অবিশ্বাস্য দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে তার দিকে, ওর সেই দৃষ্টিটা ভীষণ মুগ্ধতায় উপভোগ করবে রনক। ব্যাস, স্বপ্ন তার এতটুকুই। ছিটকিনির খুদ শব্দে কল্পনা থেকে ফিরে এসে চট করে মুখ তুলে তাকালো রনক। তৎক্ষণাৎ হতবিস্ময়ে মুখ হা হয়ে গেল ওর। একটু আগে ভাবছিল না উপমাকে বিস্মিত করবে। ওর যা শোচনীয় অবস্থা দেখেই বোঝা যাচ্ছে উপমা বরং ওকে বিস্ময়ের চরম শিখরে পৌঁছে দিল। ফুলের পাপড়িতে ভরা হাতের মুষ্টি দৃঢ় করে শুকনো ফ্যাসফ্যাসে গলায় রনক কোন রকমে বলল, ও ওপরে কাপড়টা পরলে না কেন? উপরের কাপড় বলতে যে রৌনক ব্লাউজকে বোঝাচ্ছে উপমা তা বুঝতে পারলো। শুষ্ক কণ্ঠস্বর শুনে দুষ্টমিগুলো উপচে পড়তে চাইল ওর। তথাপি মিথ্যা গাম্ভীর্য ফুটে ঝগড়টে ভঙ্গিমায় বলল, আপনার প্রিয় বন্ধু শাড়ি পাঠিয়েছেন, কিন্তু ওপরের কাপড় পাঠাতে ভুলে গেছেন। এখন কাপড় না থাকলে আমি কোথা থেকে জোগাড় করব? রাখছো কেন? আগেরটাই পরে নিতে। সিনথেটিক কাপড়ে আমার গা চুলকোয়। ইতিমধ্যে কতগুলো জায়গায় ছুঁড়ে ছুঁড়ে গেছে জানেন? এই দেখুন। শাড়ির আঁচল কোমরে জড়াতে জড়াতে হনহনিয়ে এগিয়ে আসতে লাগলো উপমা। তরলিত চন্দ্রিকার ললিত দেহের অদ্ভুত বাঁক মাথায় আগুন জ্বালিয়ে দিল রনকের। উপমার কাছাকাছি আসতে না আসতে উল্টো ফিরে সে তড়িঘড়ি করে ব্যালকনির দিকে পা বাড়ালো। যেতে যেতে বিড়বিড়িয়ে অনুরোধ করলো, ওপরের কাপড়টা পরে নাও সোনা, প্লিজ। আকাঙ্ক্ষিত পুরুষটার এমন পালায় পালায় আচরণ মোটো সহ্য হলো না উপমার। দুষ্টমি সরে গিয়ে একগুচ্ছ রাগ ভর করলো মাথায়। অবর্ণনীয় কষ্ট যন্ত্রণা শুয়ে এই এতদিনে এক হলো তারা। কোথায় দুদণ্ড বসে সুখ দুঃখের গল্প করবে তা না, পালায় পালায় মনোভাব। কেন উপমা বউ হয় না তার? বই থেকে কিসের পালানো?
যেন খেয়ে নেবে লোকটাকে। ছেড়ে রাখা চুলগুলোকে কাঁধের কাছে খোপা বেঁধে পাগলাটে লোকটার পথ অনুসরণে উপমা গিয়ে দাঁড়ালো ব্যালকনিতে। কাঠের রেলিংয়ে হাত রেখে রনক তখন নিজের উথাল পাথাল চিন্তাগুলোকে রেগে ধমকে সামলাতে ব্যস্ত। অন্যদিকে তার অর্ধাঙ্গিনী তাকে সম্মোহিত করতে সে নিজেই যেন সম্মোহিতা হয়ে গেছে। ঘর থেকে ভেসে আসা টিউবলাইটের মৃদু আলোয় সত্যের তীব্র প্রাচীর ঠেলে ছলকে পড়ছে দ্বৈতের উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গে। অমসৃণ অসংখ্য ক্ষতয় সেজে ওঠা পিঠটা রীতিমতো চুম্বকের মতো টানছে উপমাকে নিজের কাছে। উপমা অবশ্য তার লাজুক স্বামীটির মতো লজ্জায় লুটিয়ে পড়ে ফিরে যাওয়ার নয়, বারানগুলোকে জোর করে হাতের মুঠোয় বন্দি করতে আগ্রহ তার সর্বদা বেশি। ঘুরের পথে হাঁটতে হাঁটতে তাই একসময় ঠিক সে পৌঁছে গেল প্রিয় পুরুষের সন্নিকটে। কাছে এলে খাতাগুলোকে মনে হলো অমূল্য হীরকচূর্ণ। বিমুগ্ধ নয়নে তাকে থাকতে থাকতে নজরে এলো কয়েক মাস আগের বুলেটের চিহ্ন। কি জীবন্ত একটা ক্ষত! এই পর্যায়ে নিজেকে আর সংবরণ করতে পারল না উপমা। অবচেতনে সেই দাগটার উপর তর্জনী বুলিয়ে দিল। শীতল শরীরে আচানক উষ্ণ স্পর্শে ভাবনা ভুলে চমকে উঠল রনক। ওর সজাগ স্নায়ু শরীরী উত্তালতা খুব সতর্কতার সাথে ওকে জানিয়ে দিয়ে গেল। কাঠের রেলিংটা শক্ত হাতে চেপে ধরে নিশ্চুপ রইল সে। পাগলিনী প্রিয়তমাকে বিব্রত করতে মন সায় দিল না। বুঝতে পেরে নিজে থেকে সরে যাক মেয়েটা। কিন্তু রৌনকের ভাবনা যে ভুল ছিল। প্রিয় পুরুষের অনাবৃত সৌষ্ঠব দেহ ঘুর লাগিয়ে দিয়েছে উপমার চোখ জোড়ায়। দৃষ্টিতে মাতম লেগেছে ওর। কিছু বুঝে ওঠার পরিস্থিতিতে এই মুহূর্তে ও নেই। আর সে অভুজপনার প্রমাণ দিতে খানিক পর উদ্বেগী হয়ে এগিয়ে গিয়ে আঙুল ছোঁয়ানো ক্ষততে ঠোঁট রাখলো উপমা। বুঝতে পেরে রৌনক ফিরে তাকে দু হাতে জাপটে ধরলো ওর কোমর। প্রিয়তমের চোখে চোখ রেখে এবার মোহনীয় হাসলো উপমা। ঘুরগ্রস্ত দৃষ্টি স্থির রেখে অনবরত তার বুকের ক্ষত দাগগুলিতে আঙুল বুলিয়ে গেল বিরতিহীন। কোমল স্পর্শ এগোতে এগোতে যখন বুকের বাঁদিকে পৌঁছে গেল, ঠিক তখনই রনক আলতো করে ওর হাতের উপর হাত রেখে থামিয়ে দিল ওকে। সযত্নে হাতটা মুঠোবন্দি করে তালুতে ঠোঁট চেপে সময় নিয়ে চুম খেলো। পুরো ঠোঁটের নরম স্পর্শে তড়িৎ সর্বাঙ্গ ঝঙ্কার দিয়ে উঠল উপমার। হাত ছাড়িয়ে দু হাতে গলা জড়িয়ে ধরল দ্বৈতের। মিশে গেল বুকের ভেতরে ভীষণ আদরে। তা দেখে রনকের ঠোঁটের কোণে হাসির ঝলক উঠল একটা। খোপা খুলে প্রেয়সীর চুলের ভাঁজে হাত ডুবে সিঁথিতে একটা চুমু খেয়ে চুলের গোড়ায় গোড়ায় আঙুলের ভালোবাসা এঁকে দিতে দিতে বলল, ঘুমাতে হবে না? এত কাছে এসে সরে যাওয়ার বাহানা একদমই পছন্দ হলো না নবপরিণীতার। কুণ্ঠিতা হতে তো শিখে নিও। ঝট করে বুক থেকে মুখ তুলে তাই অনুরাগের সুরে বলল, দূরে যেতে যত বাহানা, আমার থেকে দূরে যেতে পারলেই তো আপনি বেঁচে যান। অনুরাগের আড়ালে উপমার দৃষ্টির ভাষা রনক ঠিক করে নিতে পারল। ওর সর্বাঙ্গ চিৎকার করে এমন কিছুই কামনা করছে। নিজেকে আটকানো আর সমীচীন মনে হলো না রৌনকের। করে ফেলুক একটা ভুল, মিষ্টি মিষ্টি কিছু ভুলে পাপের বালাই নেই। তবু উপমার মতামত গুরুত্বপূর্ণ মনে হলো। মেদুর গালে হাত রেখে ফিসফিসে শোধালো, তুমি তাই চাও উপমা? সহসা প্রিয়র কথা আর ভঙ্গিমায় পরিবর্তন সত্যি সত্যি উপমা লজ্জা পাইয়ে দিল। তথাপি বাক্য বায়ে অপারক হয়ে আরক্ত ভঙ্গিতে চট করে সে লুকিয়ে নিল নিজেকে বলিষ্ঠ কাঁধে। অল্প ইশারাটুকুই রৌনকের কাছে সম্মতি। সহাস্যে প্রিয়তমাকে বাহুবন্দি করতে করতে কানের কাছে মুখ নিয়ে সহসা সে বলে উঠল, তুমি কি জানো উপমা, তুমি যে আমার নষ্ট জীবনের একমাত্র পবিত্রতা? নিজাম চৌধুরীকে নিয়ে দৌড় ঝাঁপ শেষে অতনু যখন বাড়ি ফিরল তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। শীতের তীব্রতা এই সময়টা অনেক বেশি থাকে প্রকৃতিতে। নরম সুতি কাপড়ের পাঞ্জাবি পাজামা কিছুই নয় হাড় কাঁপানো শীতের কাছে। এই ওয়েদারে মানুষ জমে বরফ হয়ে যাওয়ার কথা, কিন্তু অতনুকে দেখে মনে হচ্ছে তীব্র শীত তার ভেতর কোনো পরিবর্তন নিয়ে আসতে পারেনি। শব্দ ঘটে যাওয়া ঘটনাটা তাকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছে। রৌনকের মতো চুনোপুটির কাছে হেরে পদে পদে এভাবে পর্যদস্ত হতে হবে অতনুর বিশ্বাসই হচ্ছে না। ও সেসব কিছুতে ইন্ধন যোগাচ্ছে ওর আপনজনেরা। লোকে এমনি এমনি বলে না ঘরের শত্রু বিভীষণ। অসীম ক্ষমতাধর মেঘনাথকে ছলে বলে কৌশলে পরাস্ত করার পেছনে সবচেয়ে বড় হাত যেমন তার চাচা বিভীষণেরই ছিল। ঠিক মেঘনাদের গল্পের মতো অতনু নামক খলনায়কের জীবনে ওর চাইতে চতুর খলনায়কের আবির্ভাব ঘটেছে, যা ওর আপনজনই। শব্দটা অবশ্য খলনায়ক হবে না, হবে নায়িকা।
শ্লেষাত্মক হেসে জিপে ব্রেক কষল অতনু। বিস্তৃত শ্বাস ফেলে গেট খুলে পুনরায় গাড়ি স্টার্ট দিয়ে কম স্পিডে ভেতরে প্রবেশ করলো। এরপর গ্যারেজে গাড়ি পার্ক, গেট বন্ধ, কোনো কিছুতেই অনুচরদের কোনোরূপ সাহায্য নিল না। এই যে আজকের পর থেকেই তার দিকে বাড়িয়ে দেওয়া সমস্ত সাহায্যের হাত একে একে গুটিয়ে যাবে আপনার থেকে। ছোট ছোট কাজের অভ্যাস তা এখন থেকে করে রাখা ভালো। নিজাম চৌধুরীর শারীরিক অবস্থা বিশেষ ভালো নয়। হাসপাতালে খানিক আগে টর্নেডো বয়ে গেছে, যারা আজ এখন পর্যন্ত অতনুকে অজানা আতঙ্কে আচ্ছন্ন করে রেখেছে। ঘন্টা কয়েক আগে অত তাড়াহুড়ো করে যে নিয়ে যাওয়া হলো মন্ত্রী মহোদয়কে হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা অবনতি ছাড়া উন্নতির দিকে যায়নি তার শারীরিক অবস্থা। শেষে হম্বিতম্বি করে ইমার্জেন্সিতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হলো ঢাকার পিজি হসপিটালে। অতনু যেতে চেয়েছিল সাথে, কিন্তু শৌকতের বারণ তাকে আটকে দিয়েছে। শৌকত ভদ্র ছেলে, কোনরূপ ঝামেলায় সে যায়নি। শুধু অ্যাম্বুলেন্সে ওঠার মুহূর্তে শীতল দৃষ্টিতে অতনুর পাথরের চোখে চোখ রেখেছিল। বাবার কিছু হলে অতনুকে যে ও সহজে ছেড়ে দেবে না, এমন হুমকি ওর চাহনে জুড়ে খেলা করতে দেখেছে অতনু। অবশ্য ভীত নয় সে এসব নিয়ে, বরং তার মস্তিষ্কে উদ্ভব হয়েছে অদ্ভুত রকমের এক চিন্তার। বাই এনি চান্স নিজাম চৌধুরী যদি এই মৃত্যুসজ্জা থেকে আর ফিরে আসতে না পারে, তাহলে সুবিধে সবচেয়ে বেশি তো অতনুর। পিতার সুখে মোহম্মান শৌকত রাজনীতি নিয়ে চিন্তা করার পরিস্থিতিতে থাকবে না। ওকে দেখলেও মনে হয় না এসব ক্ষেত্রে বিন্দুমাত্র আগ্রহ অবশিষ্ট আছে ওর মধ্যে। তীব্র এই অনাগ্রহটাকে কাজে লাগে কিছুটা সিম্প্যাথি খেলে অতনু যদি একবার নিজামের ছেড়ে দেওয়া ক্ষমতাটার গুটিয়ে হাতের মুঠোয় নিয়ে নিতে পারে, তাহলেই তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও রাজত্ব কায়েম হয়ে যাবে। রাতারাতি ও পাবে অসীম ক্ষমতার চাবিকাঠি এবং প্রতিদ্বন্দ্বীবিহীন রাজতন্ত্র। এসব ভাবনার মধ্যেও আনিস শেখের নামটা চোখের তারায় জ্বলজ্বল করছে। বিশাল মৌর্য সাম্রাজ্যের শাসনকালের সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্য পরিচালনায় অন্যতম সহায়ক ছিলেন চাণক্য। রাজনীতি, অর্থনীতি কিংবা রাজ্য পরিচালনায় তার চৌকস মস্তিষ্কের জুড়ি মেলা ভার। তাদের ডানের দলটায় আনিস শেখের ভূমিকাও কিছুটা চাণক্যের মতো বলে মনে হয় অতনুর। যেখানে নিজাম চৌধুরী হলো নন্দ সাম্রাজ্যের মহাপদ্য নন্দ, আর অতনু তার চরিত্রায়ন ঠিক চন্দ্রগুপ্তের আদলে তৈরি। চাণক্য একদিন চন্দ্রকে যেমন সাহায্য করেছিল সাম্রাজ্যের আধিপত্য ছিনিয়ে নিতে, তেমন অতনুকেও আনিস শেখ সাহায্য করেছিল এই দলে অনুপ্রবেশে। আজকে সে তবে ক্ষমতা ছিনিয়ে নিতে সাহায্য করবে না? গ্যারেজ পেরিয়ে সদর দরজার কাছাকাছি পৌঁছাতে অতনুর দৃষ্টি চলে গেল ডান দিকে বাগানের জন্য খালি পড়ে থাকা জায়গাগুলোতে নিভে আসা কাঠ কয়লার উপর মূর্তিমান খাবারের হাড়িগুলোর দিকে। কত আয়োজন করেছিল গতকালকের দিনটিকে ঘিরে। রাত পেরোতেই আনন্দ উৎসব বিষাদ রূপে গত হলো। অন্তরিক্ষগামী রাগের আজ পুনরায় ফিরে এলে তীব্র রোষে শূন্য হাড়িগুলোতে জোরে লাথি কষিয়ে হানহুনিয়ে ভিতরে প্রবেশ করলো অতনু। ভেবেছিল বিষাদের ছোঁয়ায় নিঝুম পাওয়া যাবে বুঝি বাড়িটাকে, কিন্তু তার ধারণা তো সম্পূর্ণ ভুল। বরং তাকে বিস্ময়ের চরম শিখরে পৌঁছে দিয়ে তার মার আগে গজগজ করতে করতে আসমার হাত ধরে টানতে টানতে এদিকটায় সদর দরজার দিকে নিয়ে আসছে। মায়ের উদ্দেশ্য কি? ভ্রুকুচকে মাত্র কয়েক সেকেন্ড সময় নিল অতনু বিষয়টা আত্মস্থ করার। রাগে অন্ধ মা যখন ঠিক তার কাছাকাছি এসে পৌঁছেছে, তখন ভাবনা ভুলে এগিয়ে গিয়ে ঝটকা মেরে মায়ের থেকে আসমাকে টেনে নিজের কাছে টেনে নিল অতনু, এবং থমথমে বাড়ির পরিবেশে বজ্র নিনাদ গর্জে উঠে চার দেয়াল প্রতিধ্বনিত হলো। আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর সাথে এমন ঘৃণ্য আচরণের অর্থ কি? বলা বাহুল্য, সবটা গুছিয়ে আনার মুহূর্তে ছেলের উপস্থিতি অপ্রত্যাশিত ছিল শিল্পীর কাছে। সে কতদিন যাবৎ ছুতো খুঁজছিল সে অপয়া অলক্ষী মেয়েটাকে বাড়ি থেকে তাড়ানোর। অবশেষে শক্তিশালী একটা কারণও পাওয়া গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা এভাবে ভেস্তে যাবে কে জানত। হতাশা এবং ছেলের রাগ রীতিমতো তুপের মুখে ফেলে দিল শিল্পীকে। বুবা পুতুলের মতো কাঠ হয়ে দাঁড়িয়ে সে বুঝে উঠতে পারল না কি বলবে অথবা কি বলা উচিত তার। ওদিকে উত্তরের আশায় অতনু পুনরায় গর্জে উঠল। কি ব্যাপার? কথা নেই কেন কারো মুখে?
ভাগ্নির কর্মকাণ্ডে বিহব্বল রঞ্জু সাহেব অপত্য স্নেহের উপর আশা আঘাতে ইতিমধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছেন। ঘটনা ঘটে যাওয়ার পর থেকে তাকে ঘর ছেড়ে বেরোতে দেখা যায়নি। এদিকে বাকিরা যারা উপস্থিত আছে তারাও শতবার চেষ্টা করেছে শিল্পীর এমন আক্রমণাত্মক আপত্তিকর কাজে বাধা প্রদান করতে, কিন্তু সে যেন আগে অন্ধের পাশাপাশি বধিরও হয়ে গেছে। প্রতিশোধ পরায়ণতা তার অপরাধে তাকে সাহস জুগিয়েছে। তাই তো পরিণতির কথা চিন্তা না করে এত বড় কাণ্ড ঘটাতে সে তৎপর হয়ে উঠেছে। অতনুর রাগ সম্বন্ধে বাকিদের মতো আসমাও অবগত। আর যাই হোক, অতনু তার প্রতি অবসেশনকে আসমা এই মুহূর্তে অগ্রাহ্য করতে পারবে না। এছাড়া ইতিমধ্যে অনেকখানি সিনেমা হয়ে গেছে বাড়িতে। এর রেশ আরও কিছুটা বারুক আসমা চায় না, শরীরেও কুলোচ্ছে না, আবার মন মানসিকতাও চাইছে না এটা বারুক। তাই পরিস্থিতি বিচারে অতনুর হাতে একটু চাপ দিয়ে ধীর কণ্ঠে আসমা বলল, বাদ দাও প্লিজ, হাসপাতাল থেকে এলে ফ্রেশ হতে হবে না, চলো ঘরে চলো। উদ্বেগ মিশ্রিত শ্রী কোমল স্বর অতনুর মধ্যে বিশেষ পরিবর্তন আনতে পারল বলে মনে হলো না, বরং হাতের চাপ একটুখানি বাড়িয়ে দৃঢ় স্বরে সে পুনরায় শুধালো, কত সময় প্রয়োজন হবে আমার উত্তর পেতে? স্বাভাবিকভাবে অতনুর এবারের প্রশ্নেও তার মা নিশ্চুপ, তথাপি পরিস্থিতি বিগড়ে যাচ্ছে বুঝতে পেরে উদ্বেগী হয়ে আবিদ এবার এগিয়ে এলো কিছুটা, হাত তুলে বলল, অতনু ঝামেলা বাড়াস না তো, ঝামেলা করতে করতে রাত পেরিয়ে সকাল হলো, আর কত? বাবা জ্যাঠা কারোরই শরীর ভালো নেই। আম্মা যখন আমার বউকে হিড়হিড় করে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দিচ্ছিল তখন এসব ভাবিস নি তুই? কণ্ঠের তেজ বাড়ছে বই কমছে না অতনুর। আবিদও এবার রেগে গেল কিছুটা। ওরা তো চেষ্টা করেছিলই মাকে আটকাতে। মা যদি বধিরের মতো আচরণ করে তাহলে তারা কি করতে পারবে এখানে? আবিদ কিছু বলবে এর পূর্বে আসমাই বলে উঠল, দয়া করে এসব বন্ধ করবে? আই বেগ অফ ইউ, আর পারছি না, আমি বিশ্বাস করো। স্ত্রীর অসহায় কণ্ঠস্বরে অতনু ফিরে তাকালো। মিনিট খানেক নিষ্পলক তাকিয়ে থাকার পর সকলের উদ্দেশ্যে বলে উঠল, এই মুহূর্তে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করছি না বলে ভেবো না তোমাদের অপরাধ এক বিন্দুও কম নয়। আজ যা হয়েছে পরবর্তী তার কখনো এই বাড়িতে যেন না হয়। সতর্ক করে দিচ্ছি, খবরদার আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর সাথে ফার্দার এমন ঘৃণ্য আচরণ করার চেষ্টা করেছো তোমরা। কথা অসম্পূর্ণ রেখে আসমার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল অতনু। সশব্দে দরজা আটকে বিছানার উপর বসে অল্প ঝুঁকে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।